আমি আমার নিজের পরিচয়টা একবার দিয়ে নিই। আমি হলাম মোহাম্মদ সাকিব হাসান। আমি কিচেন অফ টেকের ফাউন্ডার অ্যান্ড আমি ১ম এই বলতে যাব যে আমার কথা কেন আপনারা শুনবেন? আমি কে? আমার কথা শোনার মতো কি আছে? তো এইজন্য আমার একটু ব্যাকগ্রাউন্ড বলে আসা উচিত বা আমার ক্যারিয়ার পার্টটা বলে আসা উচিত যে আমি কীভাবে এখানে আসলাম। সো আমি আলহামদুলিল্লাহ গত ৭ বছর ধরে গ্রাফিক ডিজাইনের উপরে প্রোডাকশন লেভেলে কাজ করছি। এরপর আ আ গত ৫ বছর ধরে আবার ভিডিও এডিটিং। সো এটা আমি একজন এম শেপ মানুষ। সো আজকে আপনাদের সাথে আসছি আপনাদেরকে আমার কিছু ছোট্ট জ্ঞান শেয়ার করার জন্য। সো আ আশা করি খুব ভালো লাগবে আপনাদেরকে। সো আমি ১ম এই আপনাদের জন্য কিছু কোয়েশ্চেন রেডি করে রাখছি। আই থিংক আপনি আমার আর আ ডিসপ্লেটা দেখতে পারছেন আই থিংক। সবাইকে আমাকে একটু জানাবেন আপনি কি আমার ডিসপ্লেটা দেখতে পারছেন কিনা? জি ভাইয়া দেখা ওকে। যাচ্ছে। আচ্ছা সবকিছু কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু ঝাপসা আছে? সো ১ম এ আ এইখানে অনেকেই আছে যে সবাই তো গ্রাফিক ডিজাইনার হইতে চায় না। তাই না? এখানে অনেকে আছে বিভিন্ন সেক্টরে জবে যাবে। লাইক অ্যাজ কেউ মনে করেন প্রাইমারি স্কুলে জব করবে বলতাম আরকি। অ্যান্ড কলেজে জব করবে বা ইউনিভার্সিটির টিচার হবে কিংবা কর্পোরেট লেভেলে প্রাইভেট কোম্পানিগুলোতে জব করবে বা বিদেশে যাবে কিংবা গভর্নমেন্ট জব যেকোনো জব করবে। বাট আ একটা বেসিক গ্রাফিক ডিজাইনিং বর্তমান যুগে সবার জানা উচিত। কেন জানা উচিত? চলেন একটা গল্প দিয়ে শুরু করি। মনে করেন যেটা হয় আরকি আমাদের দেখবেন কর্পোরেট সেগমেন্ট কিংবা আপনি মনে করেন ধরলাম আপনি একটা আ স্কুলে জব করতেছেন, ওকে? আপনি একজন হাই স্কুলের টিচার। দেখবেন আমাদের তো কিছুদিন পরপরই বিভিন্ন স্কুলের আপনার কি বলে? অনেক ধরনের ফেস্টিভাল হয়। আপনাকে ধাম করে যেহেতু আপনি ১ম জয়েন করছেন, আপনাকে হেড স্যার এসে আপনাকে বলল যে, "স্যার বা ম্যাডাম আপনি তো নতুন আসছেন, আপনি তো এই যুগের পোলাপাইন" বা আমি একটু ইনফর্মাল ওয়েতে একটু আ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। এটা আমার জন্য বেটার হয় আমার কাছে মনে হয়। সো আপনি তো অনেক কিছু জানবেন হয়তোবা। সো আমাদের এটা একটা পোস্টার আপনি একটু বানান বা এটা আমি একটু আমাদের ফেসবুক পেজ থেকে আমি এটা পোস্ট করতে চাই যে আমাদের এই ফেস্টিভালটা। সামনে আমাদের মনে করেন একটা ক্রীড়া প্রতিযোগিতা। তো আপনি একটা আ আ কিছু একটা বানায় একটু পোস্ট করেন। তো এই জায়গায় কিন্তু আপনি ফেঁসে যাবেন। সো বাট যদি আপনি কর্পোরেট সেগমেন্টে যান বা প্রাইভেট সেক্টরে জবে যান, তখন এইটা মনে করেন আপনি বেসিক গ্রাফিক ডিজাইনিং পারেন। এটা আপনার জন্য খুবই সফট একটা পয়েন্ট দেবে। কিরকম পয়েন্ট? আপনারা হয়তোবা জানেন যে আসলে কর্পোরেট সেগমেন্টে যদি জব করেন, তাহলে আপনি কি করতেছেন সেটার থেকে বেশি ইম্পোর্টেন্ট আপনি কি করাটা দেখাচ্ছেন মানুষকে, সেটা কিন্তু বেশি ইম্পোর্টেন্ট। সো আপনি যদি এরকম একটা সফট স্কিল থাকে আপনার, তাহলে আপনি আপনার যে সিনিয়র তার চোখে খুব বেটার একটা ইমপ্রেশন পাবেন। আর সেখান থেকে আপনার সেলারি ইনক্রিমেন্ট হোক কিংবা আপনার প্রমোশন হোক, এটা আপনার খুবই ভালো কাজে লাগবে। তো এইজন্য বেসিক গ্রাফিক ডিজাইনার সবার একটু না একটু জানতে হবে। অবশ্যই এআই অনেক কিছু ইজি করে দিছে, এটা নিঃসন্দেহে। বাট বেসিকটা ভাই জানতেই হবে, না হলে অনেক দূর পিছিয়ে যাবেন। ওকে? সো আই থিংক আমি বুঝাইতে পারছি যে কেন সবার বেসিক গ্রাফিক ডিজাইন প্রয়োজন। সো এটা নিয়ে আই থিংক বেশি কিছু আর বলা লাগবে না। সো এইখানে কয়েকটা জিনিস আছে। ১ম যে কোয়েশ্চেনটা আছে আমার এখানে, ১ম এ যে কোয়েশ্চেনটা আছে আমি একটু লেজারটা নেই হাতে। আই থিংক এখানে যে ১ম কোয়েশ্চেন আছে, হোয়াট ইস গ্রাফিক ডিজাইন অ্যান্ড টুলস ভার্সাস গ্রাফিক ডিজাইন। এই ২ জিনিসটা আমি একসাথে আপনাদেরকে অ্যান্সার দেব। আপনি একটু মজা পাবেন হয়তোবা। মনে করেন এক ট্রাক AK-47 একটা যুদ্ধক্ষেত্রে ফালায় রাখলাম। হ্যাঁ? তাহলে কি আমি যুদ্ধ জিততে পারবো? বাট আমি যদি এক ট্রাক AK-47 না নিয়ে মনে করেন সামনে অনেক ভয়াবহ আ আমাদের আছে, কি বলে? ভিলেন লাইক এস থ্যানোস আছে। বাট আমরা মনে করি ১,০০০ মানুষ বা একজন মানুষই আ নিজে ওকে একটা যদি কেউ একটা তরোয়াল নিয়ে তাকে মারতে যাই, হ্যাঁ? আমার স্কিল দিয়ে, তাহলে কি আমি তাকে মারতে পারবো না? অবশ্যই মারতে পারবো। তো আমি এখানে কি বুঝাতে চাচ্ছি? আসলে আমরা গ্রাফিক ডিজাইন বলতে যে জিনিসটাকে বুঝি জেনারেলি সেটা আসলে গ্রাফিক ডিজাইন না। অর্থাৎ আমরা বুঝি ভাই গ্রাফিক্স ডিজাইনের কোর্স বলতেই বোঝা যাবে যে ফটোশপ শেখো, ইলাস্ট্রেটর শেখো, ক্যানভা শেখো, এই শেখো, সেই শেখো। ভাই এগুলা গ্রাফিক ডিজাইন কখনোই না। এগুলো গ্রাফিক ডিজাইন, এগুলো জাস্ট একটা টুলস। আপনি যদি গ্রাফিক ডিজাইনের নলেজ থাকে, আপনি খাতা কলম দিয়ে প্রফেশনাল মানের পোস্টার বানায় সেটা দিয়ে আপনি ওই যে টিউশন খোঁজার যে পোস্টারিং গুলো করেন এগুলো করতে পারেন এবং ওগুলো মানুষ আরো পছন্দ করবে। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে ফটোশপ, ইলাস্ট্রেটর এই জিনিসগুলোকে মানে এই জিনিসগুলো শিখলেই যে আপনি গ্রাফিক ডিজাইন শিখে যাচ্ছেন বা আপনি জব পেয়ে যাচ্ছেন বা আপনার জন্য খুব বেটার একটা অপরচুনিটি, সেটা কিন্তু কখনোই না। আপনার অবশ্যই গ্রাফিক ডিজাইনের কনসেপ্ট শিখতে হবে। আমি অবশ্যই আজকে কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমি একটু আজকে ক্লাসের একটু স্ট্রাকচারটা একটু বলে দেই আমরা কিভাবে কি শিখব। মেইন কথা হলো যে
আমরা আজকের সেশনটার ভিতরে আমরা গ্রাফিক ডিজাইনের আই থিঙ্ক না মানে প্রায় 70% আমরা আজকে কমপ্লিট করবো। ওয়েট প্রায় 70% গ্রাফিক ডিজাইন বলা যায় আজকে আমি আজকে ক্লাসে শিখে ফেলবো। কীভাবে শিখবো? কারণ যে জিনিসগুলো শিখবো সেগুলো দিয়ে আপনি কিছু বানাইতে পারবেন। অনেকে আছে দেখবেন যে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে ফটোশপ শিখে কিন্তু কোনো কিছু ডিজাইন করতে পারে না, কোনো কিছু বানাইতে পারে না। সো এটা একটা মেজর প্রবলেম। সো এই প্রবলেমগুলো আজকে আমরা সলভ করে ফেলবো। সো আই থিঙ্ক আমি বুঝতে পারছি যে টুলসটা কখনোই গ্রাফিক ডিজাইন না, গ্রাফিক ডিজাইন হলো আপনার কনসেপ্ট জানা, আপনি কীভাবে কোনটা ইউজ করবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ক্রিয়েটিভিটি এবং থিঙ্কিং অ্যাবিলিটিটাকে বেটার করা। আর যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে বা এইসব ক্রিয়েটিভ সেক্টরে কাজ করে তারা একটু সাধারণ মানুষের থেকে খুব বেটার থিঙ্কিং করতে পারে, প্রবলেম সলভিং করতে পারে। যেহেতু আপনার এখানে আই থিঙ্ক অনেক ডিপার্টমেন্ট আছে, সিএসসির আছে বা অন্যান্য অনেক ডিপার্টমেন্টের আছে। তো আপনাদের সবার লাইফেরই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ কোয়েশন হলো এরকম যে আপনি কেমন প্রবলেম সলভ করতে পারেন, বা ইন্টারভিউরা আপনার জানতে চাবে যে আপনি কতটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি রাখেন। সো এই জিনিসপত্রগুলো কিন্তু গ্রাফিক ডিজাইন শেখার মাধ্যমে ইনক্রিজ হয়েছে, এই থিঙ্কিং অ্যাবিলিটিটা। ওকে, দ্যাটস ইট। ওকে, নাও আমি আপনাদেরকে টাইপ অফ গ্রাফিক ডিজাইন বোঝানোর আগে আমি বুঝাবো আপনাদেরকে কীভাবে কোনো কিছু ফাস্ট শেখা যায়। খুবই ফাস্টলি আপনি কোনো কিছু শিখতে পারবেন। সো আশা করি এখানে মনে ম্যাক্সিমাম আমার জুনিয়রই হওয়ার কথা। সো আমি আপনাকে বলি, আমি হলাম একজন এমশেপ পারসন। এমশেপ মানে আমি মাল্টি স্কিল্ড পারসন বলতে পারেন আমাকে। সো আমি আমার গল্প বলি। আমরা তো আজকে গল্প বলার জন্যই আসছি। আমরা এত কনসেপচুয়াল জিনিস থেকে গল্প বললে বেশি মজা পাই আমরা সবাই। সো আমরা একটা গল্প বলি, সেটা হলো যে আমি একটা সময় গিটার বাজাইতাম। হ্যাঁ, আমি একজন ছোটখাটো একজন মিউজিশিয়ান। তো আমি আমি আমার একজন গুরু ছিল। আমি তার কাছে একদিন গেছি। এখন সে আমাকে একটা খুব বড় নলেজ দিচ্ছে যে আমি কোনো কিছুকে কীভাবে একদম মাস্টারিং করতে পারি, কীভাবে একদম প্রপারলি শিখতে পারি। সো উনি আমাকে 3টে স্টেপ বলছে। 3টা স্টেপ। ওকে, হ্যাঁ, 3টে স্টেপটা কীরকম? যে কোনো কিছু আপনারা পৃথিবীতে যা কিছু শিখবেন এই 3টে স্টেপের ভিতরে আপনারা যদি করেন, আপনি যে কোনো কিছু খুব ফাস্টলি শিখতে পারবেন। হ্যাঁ, এটা কী বলবো, একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট নলেজ আপনাদেরকে দিচ্ছি আমি। তো ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপে আপনি যে জিনিসটা জানতে চান, ধরলাম আমরা ফটোশপই শিখতে চাচ্ছি। ফটোশপ, ওকে, ফটোশপই শিখতে চাচ্ছি। হ্যাঁ, না, আমরা গ্রাফিক ডিজাইনটাই বলি আর কি। ওকে, আমরা গ্রাফিক ডিজাইনটাই শিখতে চাচ্ছি। ফার্স্ট স্টেপে কী করবো? গ্রাফিক ডিজাইনের বেসিকটাকে জানবো, বেসিক, এবং এরা যে টুলসটা আছে এই টুলসের ফাংশনালিটিগুলো আমরা জানবো। ফার্স্ট স্টেপে আমরা জাস্ট এই টুলসগুলো জানবো এবং এটার ফাংশনালিটিগুলো জানবো। দ্যাটস ইট। হ্যাঁ, কোনটা দিয়ে কী করতে হয়, কোনটা দিয়ে কী করা যায় সেটা, কোনো আইডিয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই যে মুখস্থ। জাস্ট আমি কনসেপ্টগুলো, যদি এখানে আমি কোনো কিছু পড়া লাগে, কোনো ডকুমেন্ট পড়া লাগে তাহলে ডকুমেন্ট পড়বো, যদি আপনার কোনো কিছু ভিডিও দেখা লাগে ভিডিও দেখবেন, কোনো কিছু প্র্যাকটিস করলে সেটা করে আপনি জাস্ট বেসিকটা জানবেন। সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ, আমি যেহেতু মিউজিকের কথা বললাম, আমি মিউজিকে কী করতাম, এখানে আমরা কর্ড ধরা শিখতাম আর কি। যারা গিটার টিটার বাজে তারা জানবে আর কি। ওকে, তো সেকেন্ড স্টেপে আপনার যে কাজটা করতে হবে, আপনার জাস্ট কপি করতে হবে। জাস্ট কপি। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আপনি কী করবেন, আমি আজকে এগুলোও দেখাবো, একটু পরেই সব কিছু আসবে আপনার ওয়ান বাই ওয়ান। সো ওই যে আপনার যে পছন্দ, যে সেগমেন্টটা, যে পছন্দের যে ডিজাইনগুলো আছে, আপনি সেগুলোকে হুবহু একদম মানে ট্রাই করবেন 100% হুবহু সেই জিনিসটাকে কপি করে ফেলতে। 100% ওটাকে যদি কপি করা শিখে যান, আপনি ইউটিউবেও অনেক ভিডিও দেখে আপনি 100% কপি করবেন। ওকে, তাহলে আপনার কী হইলো, এখন আপনার যে লাভটা হইলো, আপনি এখান থেকে বেসিকটা যেটা শিখলাম, এই বেসিকটাকে ইউজ করা আপনি এখানে শিখলেন। আপনি ওই বেসিকটাকে ইউজ করে আপনি একটা কাজ করতে পারবেন। এখন আপনার থার্ড স্টেপে আইসা আপনার কী করতে হবে? থার্ড স্টেপে এসে আপনার ওই যে কপি করলেন, আপনার যে নলেজটা আপনি গেইন করলেন, সেই নলেজটাকে এখন আপনি ইম্প্রোভাইজ করবেন। আপনার স্টাইলটাকে এখানে অ্যাড করবেন। অর্থাৎ আপনি এরপর অনেক নলেজ পাবেন জীবনে, অনেক আশেপাশের জীবন, অনেক মানে বাস চলতেছে, আপনি বাইরে দিয়ে তাকায় আছেন, ওখান থেকে দেখবেন একটা পোস্টার থেকে আপনার একটা নলেজ এসে গেছে। তো আপনার যত টুকরো যত নলেজ আছে সবগুলো একত্রিত করে আপনি আপনার নিজস্ব একটা স্টাইল গঠন করবেন। এই 3টে স্টেপে যদি আপনি কোনো কিছু শেখেন, নট অনলি গ্রাফিক ডিজাইন, আপনি যে কোনো কিছুতে মাস্টার হইতে পারবেন। একদম যে কোনো কিছুতে একদম প্রপারলি মাস্টার হইতে পারবেন। ওকে, সো আমরাও না এই বলা যায় 3 দিনের সেশনে এরকমভাবে শিখবো। আজকে আমরা কনসেপ্ট শিখবো। গতকালকে আমরা আগামীকালকে আমরা শিখবো ফটোশপ শিখবো। আগামীকাল ফটোশপ শিখবো। এরপর আমরা
থার্ড ডেতে আমরা নিজের কিছু ডিজাইন করব। ওকে, এই 3টা ডেতে আমরা কাজগুলো করব। সো এই তার মানে আমি এখানে আপনাদের 2টা জিনিসের অ্যান্সার দিয়ে দিলাম, কীভাবে আমরা কোনো কিছু ফাস্টলি শিখতে পারি, এবং তার সাথে আমাদের এই কোর্স প্ল্যানটা আমাদের 3 দিনের যে ওয়েবিনারের সেশনটা কীভাবে যাবে সেটাও আমি আপনাদেরকে জানাই দিলাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আমি প্রেজেন্টেশন বানাইতে পারতাম, বানাই নাই। এটার আরেকটা রিজন হলো, পরে আমি ভাবলাম যে আমি যেহেতু জিনিসপত্রগুলো যেভাবে রিসার্চ করি, কেননা আপনাদেরকে ওটা আমি দেখাই যে না আমি এভাবে করে রিসার্চ করে আমি আমার ডিজাইন কনসেপ্টগুলো বানাই। সো এই জন্য আমি একদম সব কিছু একদম খোলাসা রাখছি। আমাদের বুঝতে হবে আগে গ্রাফিক ডিজাইন কোনটা গ্রাফিক ডিজাইন না। আমরা ছোটোবেলায় দেখছেন, একটা মজার ঘটনা বলি, আপনারা দেখবেন সবাই এর সাথে একটা রিলেট করতে পারবেন। আমরা যখন কোনো অ্যানিমেশন দেখতাম না, মানে মনে করেন স্পাইডারম্যান দেখতাম। স্পাইডারম্যান, এখন তো স্পাইডারম্যান খুব ভালো চলতেছে, আমি বানান ভুল লেগেছে কিনা জানি না, যাই হোক স্পাইডারম্যান যখন দেখতাম আমরা, ওই যে যখন স্পাইডারম্যান অনেক ভিজুয়াল দেখাইতো, আমরা বলতাম না যে দেখছোস গ্রাফিক্সটা কত ভালো। আসলে ওটা গ্রাফিক্স না, ওইটা ভিএফএক্স বা সিজিআই বা এই টাইপের জিনিসপত্র। তো গ্রাফিক্স হলো অন্য টাইপের, মানে অন্য টাইপ বলতে আমরা জেনারেলি যেটা বুঝি আর কি, বাট সব কিছুই গ্রাফিক্স। হ্যাঁ, সো আসলে যদি বলি গ্রাফিক্স কাকে বলে, তাহলে সেটা হলো আমরা আমাদের চোখে যা দেখি, অল অ্যাবাউট গ্রাফিক্স, সব কিছু হলো গ্রাফিক্স। ওকে, তো আমরা গ্রাফিক ডিজাইনে যে এলিমেন্টগুলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সো গ্রাফিক ডিজাইনের বর্তমানে মেজর কয়েকটা সেগমেন্ট আছে। হ্যাঁ, একটা হলো ব্র্যান্ডিং সেগমেন্ট। এই ব্র্যান্ডিং সেগমেন্টের মধ্যে কী কী থাকে, আমি একটা যদি কাজ করি, আমি জাস্ট আমি গুগলে যাব, লিখবো ব্র্যান্ডিং ডিজাইন। ব্র্যান্ডিং ডিজাইন লিখে জাস্ট সার্চ করবো, দেখি এখানে আমরা কী কী পাই। দেখেন, আমরা এখান থেকেই পাবো যে ব্র্যান্ডিং ডিজাইন বলতে কী কী বুঝি। মনে করেন একটা ছবি আমি ফুল স্ক্রিন করে দেখাচ্ছি। ব্র্যান্ডিং ডিজাইন বলতে কি বোঝায়, আপনার কোম্পানির যে ব্র্যান্ডিং রিলেটেড, মার্কেটিং রিলেটেড যে সকল কন্টেন্ট আছে, হ্যাঁ, এই সব কিছু পরে ব্র্যান্ডিং ডিজাইনের মাঝখানে বুঝতে পারছেন। যেমন আপনার বিজনেস কার্ড, তারপর আপনার কি বলে যে ডায়েরি, কিংবা আপনার কাপ, টি শার্ট, এগুলো সব ব্র্যান্ডিং ডিজাইনের অংশ। ওকে, তারপর আপনার এখন যেটা সবচেয়ে ভালো যাচ্ছে ইউআই ইউএক্স। এইখানে ইউআই পোর্শনটা এবং এই পুরো পার্টটা হলো একটা গ্রাফিক ডিজাইনের পার্ট। এখন এটা খুব ভালো ডিমান্ডিং একটা জব। আপনারা যদি কেউ চান ইউআই ইউএক্সের ক্যারিয়ার করতে, খুবই ভালো একটা মানে কি বলে সময় চলতেছে ইউআই ইউএক্সের জন্য। অ্যান্ড আমি একটু শর্টকাটে বুঝে নিই ইউআই কি এবং ইউএক্স কি। আমরা যে কোনো একটা ডিজাইন, ওটা কতটা সুন্দর সেই জিনিসটা ডিপেন্ড করে হলো ইউআইয়ের উপরে। অর্থাৎ একটা অ্যাপ, আচ্ছা ইউআই ইউএক্সটা কোথায়, আমরা যদি মোবাইল ডিভাইসে যেগুলো সফটওয়্যার দেখি, সফটওয়্যার কিংবা অ্যাপ, এইখানে আমরা যা দেখি সেগুলোই হলো ইউআই ইউএক্স। তো আমি মনে করেন একটা মোবাইল অ্যাড করি, এটার ভিতরে মনে করেন এখানে 2টা বাটন আছে, হ্যাঁ, অ্যান্ড এখানে ছবি টবি যে কোনো কিছু আছে, এইগুলোকে ডিজাইন করে হলো ইউআই ডিজাইন। কিন্তু এই বাটনটাকে আমি কোন পাশে প্লেস করব সেইটা হলো একটা ইউএক্স। আচ্ছা, আপনাদের একটা মজার ঘটনা শেয়ার করি। আপনারা নগদে তো অনেক পেমেন্ট করেন, নগদে পেমেন্ট করেন না আপনারা? তো একটা জিনিস দেখবেন, নগদে প্রসিড বাটন যেটা থাকে, আপনি যখন পেমেন্ট করার পর দেখবেন, অনেকেই রিলেট করতে পারবেন, প্রসিড করার ডান পাশে থাকে না, থাকে বাম পাশে। আপনারা কি বলতে পারেন কেন প্রসিড বাটনটা বাম পাশে এখানে থাকে? কেউ বলতে পারেন? খুব মজার একটা জিনিস এইটা হলো, আপনি দেখেন আমরা সব সময় যে কোনো অ্যাপে বা যে কোনো সফটওয়্যারে আমরা যদি ইয়েস নো নামের কোনো কিছু থাকে বা পজিটিভ কোনো সেগমেন্ট থাকে, হ্যাঁ, পজিটিভ বাটনগুলো দেখবেন এই পাশে থাকে, হ্যাঁ, আর নেগেটিভ বাটনগুলো যেগুলো ক্যান্সেল বা নো, এই টাইপের বাটনগুলো থাকে এই পাশে। তো আমাদের কি হয়, আমরা যখন সাবকনসিয়াসলি কোনো কিছু করতে যাই, মনে করেন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় দেখবেন সবাই ইয়েস চাপতে থাকে, তাই না? তো এটা কি সাবকনসিয়াসলি কেউ না পড়ে এটাকে ইয়েস চাপ দেয়। তো আপনি নগদের মতো একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি মনে করেন টাকা আপনি মানুষকে পেমেন্ট করতেছেন, এখানে যদি আপনি মনে করেন 2500 টাকার জায়গায় একটা শূন্য বেশি পড়ে যায়, 25,000 হয়ে যাবে, তাই না? তাহলে একটা শূন্য বেশি পড়লে আপনার কি হবে, আপনার একটা বড় ক্ষতি হয়ে যাবে, তাই না? সো আপনি যদি চোখ বন্ধ করে আপনি ভুলটা চাপেন, কখনোই আপনার ভুলটা হবে না। এটা একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্ট, এটাকে বলে পোকাইওকি। সো এইটা সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে জানতে পারেন, এটা খুবই একটা দারুণ একটা কনসেপ্ট, পোকাইওকি। হ্যাঁ, আচ্ছা, এটা সম্পর্কে যদি কারো ফার্দার জানার ইচ্ছা থাকে, এটা সম্পর্কে একটু স্টাডি করবেন, আমি ড্যাম শিওর আপনারা খুবই মজা পাবেন পোকাইওকি। ওকে, তো ওই কনসেপ্টের ভিত্তিতে ওরা এই ইউএক্স ডিজাইনটা করছে। কীরকম ডিজাইনটা দেখেন, আপনি যদি এখানে ভুল করে একটা সংখ্যা দিয়েও যদি আপনি ইয়েস চাপতে যান, আসলে ওটা তো নো, ওটা ইয়েস না। তো আপনার লাস্টে প্রসিড বাটনে ক্লিক করতে আপনার অবশ্যই 1 সেকেন্ড হলেও আপনার
কি বলে দাঁড়ায় দেখতে হবে যে ইয়েস এইখানে হলো প্রসিড বাটনটা এই পাশে, তো আপনি চাইলেও ভুল করে ভুলটা করতে পারবেন না। তো এইটাই হলো ইউএক্স এর মেইন কনসেপ্ট। অর্থাৎ এটা আমাদের কেন কাজে লাগবে আমি আপনাদেরকে বলি। সেটা হলো আমরা যেসব ফ্লেয়ার পোস্টার দেখি, আচ্ছা এই যে আমার ডিজাইনটা, হ্যাঁ এখানে আমার ছবিটা বসেছে যে গ্রাফিক ডিজাইনের, তারা কিন্তু ইউএক্স এর ধারণা খুবই ভালো। কিভাবে ভালো দেখেন, আপনি যত পোস্টার দেখবেন, যত পোস্টার, হ্যাঁ তার মাঝখানে দেখবেন ম্যাক্সিমাম পোস্টার ব্র্যান্ড লোগোটা বা কোম্পানির লোগোটা এই পাশে থাকে। এটা কিন্তু জাস্ট হাঁকাও বসায় নেই, এটা হাঁকাও কোনো বসায় নাই। এটার রিজন হলো আমাদের সাইকোলজি। আমরা গ্রাফিক ডিজাইনাররা আপনাদের সাইকোলজি নিয়ে খেলে আপনাদেরকে একটু পরে এমন এমন সব জিনিস দেখাবো যাতে আপনারা বলুন হোয়াট ওয়াজ দ্যাট ম্যান। ওকে, জাস্ট একটু ওয়েট করেন। সো কেন এইখানে বসে এসেছে, কারণ আমরা ন্যাচারালি এক্সপেক্ট করি কোনো পোস্টারে বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার এই পাশে কোম্পানির লোগোটা থাকবে বা অর্গানাইজেশনের লোগোটা থাকবে। সো এই জন্য এইখানে লোগোটা বসেছে, এটা কিন্তু হাঁকাও বসায় নাই, হ্যাঁ। এবং এইখানে এখন একটা কোম্পানির লোক 4 জায়গায় বসানো যায়, এখানেও বসানো যায়, এখানেও বসানো যায়, এখানেও বসানো যায়, এখানেও বসানো যায়, বাট ম্যাক্সিমাম সময় মানুষটা এখানেই বসায়। আর এই পাশে আপনার কোনো ওই কোম্পানির যদি কোনো একটা ইভেন্ট বা কোনো একটা কিছু এক্সট্রা লোগো বা কোনো কিছু দেওয়া লাগে, সেটা এই পাশে দেয়। উনি যে গ্রাফিক ডিজাইনার আপনাদের যে ডিজাইনটা করছেন, মাশাআল্লাহ খুব দারুণ কাজ করছে, হ্যাঁ। তার কি বল লেআউটিংটা খুবই সুন্দর হয়েছে। আমরা লেআউট নিয়েও কিছুক্ষণ পর আলোচনা করব। ওকে, এরপর এই যে ডিজাইনটাও ওইখানে দিচ্ছেন, এটা নট ব্যাড, এটা আরেকটু উপরে এই জায়গায় দেওয়া যাইতো আর কি, আমার মনে হয়। এটা এখানে দেখেন, এখানে তো ভুল বলতে কিছু নাই। আমি আর একটা জিনিস বলতেছি, আমরা দেখবেন আপনি যখন কোনো কিছু শেখা শুরু করবেন, হ্যাঁ যখন আপনি বিগিনার লেভেলে থাকবেন, আমি নিজেও বিগিনার, আমি একদম বিগিনার ভাই, আমি কিন্তু এক্সপার্ট না, বিগিনার লেভেল। আপনার কিছু হবে, আপনি কোনো কিছুকে পৃথিবীর যে কোনো কিছুকে দুইভাবে দেখবেন। মনে করেন একটা ঘটনা, হ্যাঁ আপনি দেখবেন এটা ভুল না হয় সঠিক, এভাবে করে সাধারণ মানুষ থিঙ্কিং করে। বাট আপনি এই যুগে এসে ভুল কিংবা সঠিক এইভাবে করে কোনো কিছুকে না দেখে, এই পার্সপেক্টিভ থেকে না দেখে, আপনার এখন দেখা উচিত এইটা বেটার, ওইটা বেটার না। বুঝতে পারছেন? কারণ অনেক কিছুই আছে যেটা ভুল বলতে কিছুই নাই। আমি একটা আপনাদেরকে উদাহরণ দেই। এমবিবিএস ডাক্তার হয় যে একটা মুভি আছে না? কোন মুভি জানি? ওই মুভির একটা ঘটনার রেফারেন্সটা আনতে চাচ্ছিলাম। ওই যে ঘটনাটা বললে আপনারা বুঝবেন যে একজন হসপিটালে একজন রোগী যায়। হসপিটালে একজন রোগী গেল, বাট তার ফর্ম ভরা নিয়ে বলে যে রোগী নিজে মরবে নাকি আপনার ফর্ম ভরবে। আমরা সবসময় এই পার্সপেক্টিভ থেকে থিঙ্কিং করি। দেখেন আমাদের পার্সপেক্টিভ থাকে রোগীর দিক থেকে, যে রোগী আমি মরে যাচ্ছি, তো আমি কিভাবে ফর্ম ভরবো, তাই না? আমরা এই আচ্ছা একদিন কি আপনারা ডাক্তারের এই পার্সপেক্টিভ থেকে চিন্তা করছিলেন ডাক্তারের ব্যাপারটা? দেখেন কিছু কিছু ক্ষেত্রে মনে করেন এই রোগীটা অ্যাক্সিডেন্ট করছে, খুব মেজর অ্যাক্সিডেন্ট, একজন ডাক্তার সে কিন্তু দেখেই বুঝবে যে না এই রোগীর বাঁচার সম্ভাবনাটাকে কম, ধরলাম 50% মানে বাঁচার সম্ভাবনা আছে তার লাইফে। একটা ডাক্তার দেখেই বুঝবে যে এর 50% বাঁচার সম্ভাবনা আছে। এখন এখন যে ঘটনাটা ঘটবে, এখন এই ডাক্তার জানে একে আমি অপারেশন থিয়েটারে নিয়ে গেলে এ মারা যেতে পারে। যদি ধরলাম মারা যায়, এই লোকটা মারা যাবে সে বুঝেই গেছে আগে থেকে। এখন তাকে দিয়ে আমি ফর্ম সাইন করিনি, আমি খুবই কি বলব, খুবই ভালো একজন ডাক্তার, আমি কোনো সাইন টাইন করে তাকে আমি ওটিতে নিয়ে গেছি। এই লোকটা যখন মারা গেল, এই মারা যাওয়ার পর এই লোকের ফ্যামিলি যখন আসবে, পুলিশ যখন আসবে, এই পুলিশ এসে এই ডাক্তারকে জেল হাজতে দেবে, এই ডাক্তার লাইফ নষ্ট করবে, এই ডাক্তার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। এইরকম একটা ঘটনা ঘটে, এটা কিন্তু রেয়ার ঘটে। কিছুদিন আগে কিন্তু ডাক্তারকে কোন ডাক্তারের উপরে হামলা হইলো, এটা কিন্তু প্রায়ই ঘটে, ডাক্তারের উপরে হামলা হয়। তো কেন সে নিজে, আপনি ওনার পার্সপেক্টিভ থেকে দেখেন, আপনি ওনার পার্সপেক্টিভ থেকে দেখবেন যে হ্যাঁ তার কাছে এই সাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তার কাছে সাইনটা আছে যে এই রোগীটা মারা যাইতে পারে, চাইলে না তো সরি ভুল বললাম, যে অ্যাক্সিডেন্টালি মারা যাইতে পারে, তার কাছে এই ডকুমেন্ট আছে যেটা থেকে সে নিজেকে ডিফেন্ড করতে পারবে। সো সে এই ডাক্তারটা যে সাইনটা যে করাচ্ছে এটা কিন্তু তার পার্সপেক্টিভ থেকে সঠিক। কারণ আপনি কি ভাই, আপনি কি অন্য মানুষের জন্য আপনি নিজের লাইফটাকে হেল্প করবেন? এমন কেউ আছে? এটা কেউ করবে না, জাস্ট ওই পার্সপেক্টিভ চিন্তা করেন। সো এটা কেন বললাম, আমার কাছে মনে হয়েছে যে এইটা আরেকটু উপরে দেওয়া বেটার ছিল আর কি, আরেকটু উপরে দেওয়া বেটার। এই বলতে আমি এটা বুঝাই নাই যে এই জিনিসটা ভুল হয়েছে বা ভালো হয় নাই, বুঝতে পারছেন? সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই একজন গ্রাফিক ডিজাইনার এইসব জিনিসপত্র থিঙ্কিং করা উচিত। নাহলে একজন মানুষকে আপনার একজন কলিগকে আপনি যে কোনোভাবে জাস্টিফাই করতে পারেন, যেটা তার খারাপ লাগতে পারে, যেটা আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টটাকে নষ্ট করতে পারে। ওকে, সো আশা করি আমি ইউএক্সটাও বুঝাইছি। তো
আমরা ছিলাম মেইনলি ইউএক্স এর মাঝখানে কিন্তু অনেক কিছু দিয়ে দিছে আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আমি জাস্ট এখন ধুমধারাকে একটু বুঝাই যাই আপনাদেরকে যে ধুমধার একটু বোঝাই যায় যে আমাদের টাইপগুলো কী কী। আমরা আমাদের এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, এটাও গ্রাফিক ডিজাইনিং, ব্র্যান্ড পোস্টার, ফ্লেয়ার, এই সব কিছু গ্রাফিক ডিজাইন। এগুলো আমরা আশা করি সবাই বুঝতে পারলাম। হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা আমরা ডিজাইন, এটা আমরা জানি, এটা সম্পর্কে আর বেশি কিছু আমি না আগাই। এটাতে কথা বলে মানে অনেক কথা বলা যাবে আর কি, অনেক কথা বলা যাবে, বাট আই থিঙ্ক এটা একটু না বললেও চলবে আর কি, একটু কিছুটা অপশনাল বললেও চলবে। ওকে, এবার আমরা ডিরেক্ট জাম্প করি আইডিয়া জেনারেশন এবং থিঙ্ক। এবার সবাই একটু কি বলে, ওই যে কি বলে যারা একটা কি জানি আছে না যে লুঙ্গি টুঙ্গি কাঁচা দিয়ে বসেন একদম। এবার আপনাদেরকে আমি দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট না, ইন্টারেস্টিং থিং। আচ্ছা, প্রথমে আমি কয়েকটা কোম্পানিকে সার্চ করি। প্রথমে আমি সার্চ করব আলিবাবা, আলিবাবা সার্চ করলাম। ওকে, আমি ইমেজে যাব। হ্যাঁ, একটু সবাই ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন, আশা করি একটা দারুণ সেশন হচ্ছে আপনাদের জন্য। অ্যামাজন, amazon.com, অ্যামাজন এবার করে লিখি জাস্ট amazon.com। আচ্ছা, আলিবাবা, অ্যামাজন, দারাজও দেই, দারাজ এটা এই জাস্ট এবার করে রাখি। দারাজ, অ্যামাজন, দারাজ, অ্যামাজন, আলিবাবা, আর কত ই কমার্স চাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমাকে আপনারা সবাইকে আবার টাস্ক, আপনারা সবাই এটা লোগোটা দেখবেন। লোগোটা দেখেন, প্রত্যেকটা লোগোগুলো দেখবেন। আচ্ছা, আপনাদেরকে টাস্ক, আপনারা আমাদেরকে অ্যান্সার করবেন। আলিবাবা, অ্যামাজন, আর শিট, অ্যামাজন আমি কেটে দিচ্ছি, শিট ম্যান, অ্যামাজন। ওকে, আরে ওয়েবসাইটে কে ঢুকবে, আমি ওয়েবসাইট ঢুকবো না। ওকে, এটা অ্যামাজনের লোগো অ্যান্ড দারাজের লোগো, আলিবাবা, এই মোটামুটি তিনটা বলা যায়। এই তিনটার ভিতরে কি কি সিমিলারিটিস আছে আমাকে একজন বলবেন। এই তিনটা লোগোর ভিতরে কি কি সিমিলারিটিস আছে আমাকে একজন বলবেন কাইন্ডলি। হ্যাঁ, কালার, অরেঞ্জ কালার। ইয়েস, এইটা কি? আমি এখন আপনাদেরকে কোশ্চেন করবো, ভাই বা আপু, আপনার অ্যামাজন কোম্পানি এত বড় কোম্পানি, দারাজ এত বড় কোম্পানি, আলিবাবা এত বড় কোম্পানি, এদের কি গ্রাফিক ডিজাইনার হায়ার করার মতো অ্যাবিলিটি নাই যে তারা তাদের ব্র্যান্ডিংটা একরকম না রেখে আলাদা করবে? কেন ভাই, কেন? দেখি হাঁকা হয়েছে নাকি এটার একটা রিজন আছে? অবশ্যই রিজন আছে। এইটাই হলো সাইকোলজিক্যাল ব্যাপার, যেটা আসলে গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার প্রয়োজন। সেটা হলো তিনটা লোগোর অরেঞ্জ কালার, এবং তিনটা লোগোই কিন্তু সেম টাইপের কোম্পানি। আপনার শুধু বলতে কালার না ভাইয়া, শুধু কালার না, এইটা তিনটার কিন্তু ই কমার্স কোম্পানি। আবার বলতেছে তিনটাই ই কমার্স কোম্পানি। তার মানে কি? আবার সিমিলারলি আমি আরও দেখাই, দেখেন পুমাকে আমরা সবাই চিনি। হ্যাঁ, ওকে, পুমা আছে। হ্যাঁ, এটা পুমা দেখলি, পুমার লোগো দেখি একটু। নাইকি দেখি, আচ্ছা নাইকি দেখি। আচ্ছা, অ্যামাজনগুলো কেটে দিই আমি, নাইকির ইমেজগুলো দেখি। এই নাইকি, এই যে নাইকির লোগো দেখলাম। হ্যাঁ, এরপরে তার সাথে আমরা দেখলি অ্যাডিডাস দেখি, ওয়ার্ল্ডের বেস্ট এগুলো ক্লোদিং ব্র্যান্ড। হ্যাঁ, এগুলো তিনটেই কি সিমিলারিটিস, হোয়াইট দ্য ফুচকা। ওকে, অ্যাডিডাস লোগো তো আসে না, এই যে লোগো, এই তিনটাই কি আপনার ওয়ার্ল্ডের বেস্ট ফেমাস ক্লোদিং ব্র্যান্ড। ওকে, এইগুলোর মধ্যে সিমিলারিটিস কী ভাই? এগুলো সব কিছুর কালার। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে যে সেশনটা নেব, সেই সেশনে আমি আপনাদেরকে বুঝাবো, যদি আপনার নিজের কোনো বিজনেস করতে চান। এখানে অনেকেই আছে যে চায় যে আমি বিজনেস করবো, ওই টি শার্টের বিজনেস নাকি। ভার্সিটিতে সবার প্রথমে ঢোকার পরেই মাথায় আসে বিজনেস করি, কি বিজনেস? টি শার্টের বিজনেস, চলো আমরা টি শার্টের বিজনেস করি। যাই হোক, তো আপনারা তো ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, তো এগুলো কিন্তু ভাই হাঁকাও হয় নাই। আমরা গ্রাফিক ডিজাইনাররা আমরা মানুষের সাইকোলজি নিয়ে খেলি। কারণ আপনার এখন একটা নতুন ব্র্যান্ড মনে করেন খুললেন, মনে করেন জুতা.com, জুতা বেচেন মনে করেন। হ্যাঁ, এখন এইটা আপনি বা এখানে আপনি একটা আইকন দিয়ে, মনে করেন এরকম একটা আইকন দিয়ে আপনি ওই আমি এত বাজে আটকুই না আমি। ওকে, মনে করেন এইরকম একটা আইকন দিয়ে আপনি ওইটা একটা লোগো বানাইলেন। বানানোর পর এখন এই জিনিসটা অবশ্য আইকন দিয়েই বোঝা যাচ্ছে। মনে করেন অন্য ধরনের একটা আইকন, মনে করেন এইরকম একটা আইকন দিলাম, বা এরকম একটা আইকন দিলাম, মনে করেন জের মতো একটা আইকন দিলাম। তো এইটা আমাদেরকে তো মানুষের দেখে বোঝা লাগবে যে এইটা কিসের ব্র্যান্ড, বুঝতে পারছেন? তো এই জন্যই প্রত্যেকটা ব্র্যান্ড তাদের যে লোগোগুলো বা ব্র্যান্ডিংটা এই
এইটা মেইনটেইন করেই তারা বানায়। এখন শুধু এইটা মেইনটেইন করে না, অরেঞ্জ এইবার দেখেন প্রত্যেকটা কালারের পিছনে আপনার সাইকোলজি আছে। আমি আপনাদেরকে কালার সাইকোলজি বুঝাই। কালার সাইকোলজি সাইকোলজি, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। এই তো এইখানে আই থিঙ্ক এই ছবিটা হলেই চলবে। ওকে, কপি ইমেজ ফ্রেশ এনার্জি অপটিমাইজিং। আচ্ছা, এখানে না, আরেকটা দেখি। হ্যাঁ, এইটাতে ভালো বুঝেছি আই থিঙ্ক। কপি ইমেজ, আমি এটাকে পেস্ট করি এখানে, দেখাই। হ্যাঁ, আচ্ছা, এইটার ভিতরে আপনার কোন কালার দিয়ে কি রকমের মানে কি বলে সাইকোলজিক্যাল ইমোশন বোঝায় সেটা এখানে আমার খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনি যদি আপনার কোম্পানির যে লোগো ডিজাইন করেন বা আপনার কোম্পানির জন্য যদি কিছু বানান, বা আপনি শুধু এটা না, আপনার যে অফিসের যদি আপনার একটা কাজ দেয়, আপনার এই জিনিসপত্রগুলো মেনটেন করলে কালারটাকে সিলেক্ট করতে হবে, প্রাইমারি কালারটাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন কালারের উপরে বেস করে, আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে কোন কালারটাকে মেইন প্রায়োরিটি দিয়ে আপনি ডিজাইনটা করবেন। বুঝতে পারেন? এটা হলো কালার সাইকোলজি। এই জিনিসটা খুব পরে শিখায় আপনার যে কোনো গ্রাফিক ডিজাইন মানে করছে, বাট এটা আসলে আগে শেখানো উচিত আমার মতে। তো দেখেন, রেড দিয়ে কী বোঝায়? রেড দিয়ে বোঝায় এক্সাইটমেন্ট, স্ট্রেংথ, লাভ, এনার্জি। আপনি দেখবেন যদি কোনো মনে করেন ওই যে মেট্রো মানে বিয়ে শাদির যে অ্যাপগুলো আছে, ওদের লোগো দেখবেন রেড হয় বা পিঙ্ক টাইপের এরকম হয়, ওগুলো লাভ বুঝায়। হ্যাঁ, আবার এনার্জেটিক কোনো কোম্পানি থাকলে সেটা কি বুঝায়? সেটা মানে এনার্জেটিক কিছু কোম্পানিকে রেড দ্বারা মানে কি বলে, রেড কালারটা মেইন প্রায়োরিটি থাকে। এবং অরেঞ্জে এখানে আরেকটা জিনিস নাই, সেটা হলো যে কী বলে, ব্রেভারি, সাকসেস, কনফিডেন্স। আরেকটা জিনিস আছে, সেটা হলো ট্রাস্ট। অরেঞ্জ কালার দিয়ে দেখবেন ট্রাস্ট বুঝায়। তো এই জন্য তারা লোগোগুলোতে অরেঞ্জ কালার ইউজ করে, যাতে আমাদের ট্রাস্ট বোঝায়। আর যেখানে আর ব্ল্যাকে আপনার মেইনলি ফ্যাশন বা জামা কাপড় টাইপের বেশি বোঝায়। যেমন এখানে দেখেন ফর্মালিটি, ড্রামাটিক। এখানে যেগুলো লেখা আছে এগুলো হলো আপনার ইমোশনাল, মানে ইমোশনাল পার্সপেক্টিভ থেকে এখানে লেখা আছে যে কোন টাইপের ইমোশন আপনার করে, মানে এটা দিয়ে বোঝানো যায়। যেমন লাক্সারি, আপনি যখন লাক্সারিয়াস কোনো কিছু দেখবেন বর্তমান যুগের, দেখবেন লাক্সারিয়াস পোস্টার বা লাক্সারিয়াস একটা কিছু বোঝানো হয়, সেখানে দেখবেন পার্পেল কালারটার বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ওকে, তারপর ন্যাচারাল, এই দেখেন ন্যাচারাল যত লোগো আছে, মনে করেন আপনি একটা অর্গানিক ফুডের লোগো দেখবেন, এই দেখেন অর্গানিক ফুডের লোগো, ফুড, হ্যাঁ, অর্গানিক ফুড। ইমেজ দেখেন, আমরা ইমেজে যাই, এখানে যে ফুড লোগো দেখি, হ্যাঁ, লোগো দিই, দেখবেন এখানে আমাদের গ্রিনের প্রায়োরিটিটা অনেক বেশি। ওকে, তো আমি আই থিঙ্ক বুঝতে পারছি এখানে ব্লু দিয়েও ট্রাস্ট বুঝায়। আচ্ছা, আমি এবার আপনাদের একটা মজার জিনিস বুঝাই। আমি আপনাদের একটা কোম্পানির সাথে পরিচয় করা দিই, আপনাদের অনেকে কাজে লাগতে পারে। আপনারা যদি কেউ ল্যাপটপ কিনতে চান, আপনারা এইখান থেকে নিতে পারেন। এখানে আমার নাম বললে মোটামুটি আপনার একটা ভালো একটা ছাড় বা অফার দিবে ইনশাল্লাহ। বলুন সাকিব ভাইয়ের ছোটো ভাই বা জুনিয়র আমি বললেই হবে আর কি। এই যে টেক মার্ভেলসের লোগো, এই লোগোটা কিন্তু আমার ডিজাইন, নট অনলি লোগো, এই টেক মার্ভেলসের সম্পূর্ণ ব্র্যান্ডিং আমার হাতে করা, এটা আমার সন্তান। সো এইখানে এই দেখেন ব্লু এবং অরেঞ্জ, আমি দুইটার প্রায়োরিটি রাখছি, কারণ ব্লু দিয়ে আমার ট্রাস্ট এবং কি মডার্ন টেকনোলজি বুঝায়, বা সাইফাই বলবো না আর কি, মানে টেকনোলজি বুঝায় ব্লু দিয়ে, এবং অরেঞ্জ দিয়ে আপনার ই কমার্স টাইপের ভাইব দেয়। তো এই দুইটা একত্রিত করে আমি কিন্তু এখানে কালার প্যালেটটাকে সিলেক্ট করছি। তো আমি এই সেশনটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে আমরা কি আইডিয়া জেনারেশনের কথা বলতেছিলাম না। তো আইডিয়া জেনারেশন এবার আমি সবগুলোকে একত্রিত করি। সেইটা হলো, আপনি যদি একটা মনে করেন পোস্টার ডিজাইন করবেন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবেন, প্রথমেই আপনি চলে যাবেন কোথায়? আপনি গুগলে যাবেন। গুগলে যে আপনি প্রথমে টাইপটা লিখতে হবে যে আমি কি টাইপের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাচ্ছি, আমার কি টাইপ। ধরলাম আমাদের একটা ফিমেল ব্র্যান্ড আছে, হ্যাঁ, ফিমেল ব্র্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে আমি সার্চ দিলাম। বা মনে করেন আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের নাম, সরি আমি বানান ভুল লিখছি, সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, আরে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটা কী টাইপের প্রোডাক্ট সেটা আপনি গুগলে সার্চ দেবেন, হ্যাঁ, পিন্টারেস্টে দেখতে পারেন। এরপর আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি দেখবেন যে কী কী জিনিস দেখবেন, যে আপনার কালারটা ওরা কী টাইপের কালার ইউজ করছে। হ্যাঁ, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে দেখা যায় ওরা কী টাইপের কালার ইউজ করে কোন ক্ষেত্রে। মনে করেন আমরা যদি মনে করেন ফেস সিরাম, আমি যেহেতু ফিমেল নিয়ে কাজ করতেছি, সোশ্যাল মিডিয়া পোস্ট ফেস সিরাম দিয়ে, হ্যাঁ, এই ফেস সিরাম,
এটা সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখি, হ্যাঁ? এটার সোশ্যাল মিডিয়া পোস্টের কালার এই দেখেন, এই অরেঞ্জের যেটা অরেঞ্জ ফ্লেভার সেটা অরেঞ্জ টাইপের বা সাদা, হ্যাঁ? আপনার যেটা প্রয়োজন, আপনার যেটা টার্গেটেড প্রোডাক্ট বা টার্গেট আপনি যেটা চাচ্ছেন, মনে করেন আপনি কেউ এডটেক প্ল্যাটফর্ম চালাতে পারেন, আপনি কোচিং করাইতে পারেন, তো আপনি দেখবেন ওইরকম কোচিংয়ের বা আপনার ওই সাবজেক্টের কিছু পোস্টার দেখবেন যেটা কী কালার বা কীরকম ইউজ করছে, ওই অনুযায়ী আপনি আইডিয়া জেনারেশন করবেন। যত দেখবেন তত আপনার আইডিয়া জেনারেট হবে। ওকে, সো এইটা ছিল আপনাদের কীভাবে আপনার আইডিয়া জেনারেট করবেন। ওকে, সো এইভাবে করে কালার দেখবেন, আরও কিছু জিনিসপত্র আছে, আমরা এটা সামনের দিকে আগাচ্ছি। সো আশা করি আপনাদের এই ব্র্যান্ডিংগুলোকে যে আমি ব্রেকডাউন করলাম, কেমন লাগলো এই ব্যাপারটা? এটা একটু জাস্ট আমাকে একটু কমেন্ট করে বলবেন। ব্র্যান্ডিংগুলোকে যে ব্রেকডাউন করলাম এটা কেমন লাগলো? আরও অনেক কিছু ব্রেকডাউন করা আছে, বাট এই ছোটো সেশনে আর কি হয় সম্ভব না। এগুলো মানুষের 2-3 মাস কোর্স করাইলেও 2-3 মাস পার হয়ে যায় আর কি। সো এই জন্য খুব শর্টে বললাম আর কি। তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে, এই জন্য আমি সরি। সো ব্র্যান্ডিং ব্রেকডাউনটা কেমন লাগলো? ওকে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যেহেতু ভালো লাগছে, আমার খুব ভালো লাগতেছে। তো এরকম আরও অনেক কিছু আছে। আমি শর্টকাটে যতটুকু পারি। আচ্ছা, আইডিয়া জেনারেশন আমি তো আপনাদেরকে বললাম যে কীভাবে আপনার আইডিয়া জেনারেশনটা করবেন। থিঙ্ক আউট অফ দ্য বক্স, এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিচ্ছি। আউট অফ দ্য বক্স, আচ্ছা এটা নিয়ে আমরা থিঙ্ক আউট অফ দ্য বক্স এটা নিয়ে আমরা হয়তো লাস্টের ক্লাসে আলোচনা করবো নি, যেখানে আমি আপনাদেরকে আরও খুবই ইম্পর্টেন্ট কর্পোরেট স্কিল শিখাবো। কর্পোরেট আইডিয়া জেনারেশন স্কিল বা R&D স্কিল, হ্যাঁ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টাইপের স্কিল হয়তো আপনাদেরকে একটু ছোট্টখাটো হিসেবে দিয়ে দেবো, হ্যাঁ। সো আইডিয়া জেনারেশন বুঝলাম। আমি তার মাঝে আপনাদেরকে কালার থিওরিটাও আমি মোটামুটি একটু বুঝে, কালার সাইকোলজিটা আমি বুঝে ফেলছি যে কোন কালার কখন ইউজ করবেন। ওকে, সো আপনারা অবশ্যই আপনারা যদি কোনো নেক্সট টাইম কোনো কোম্পানিতে কাজ করেন বা আপনার যে কোনো কাজেই একটু গুগল করবেন যে কোন টাইপের কালার ইউজ করা হয়। এখন কালার থিওরির ভিতরে আরও অনেক ধরনের টাইপ আছে, হ্যাঁ। কালার হুইল আছে, হ্যাঁ, যেমন কালার হুইল, হ্যাঁ, এটা যদি আমি একটু কী লিখি আমি, আচ্ছা কালার হুইল, এই যে এইখানে অনেক কিছু জানার ব্যাপার আছে। কালার হুইল, হ্যাঁ, আবার আচ্ছা আমি আপনাদেরকে কিছু জিনিস অবশ্যই আজকেও বলবো, হ্যাঁ, অনেক কিছু আছে, এগুলো নিয়েও আপনারা চাইলে ইউটিউবে একটু সার্চ দিয়ে আরও ডিপলি থিঙ্কিং করতে পারেন বা জানতে পারবেন। এখানে এক সেশনে সব করা সম্ভব না, আপনারা একটু কাইন্ডলি একটু ইউটিউবে ঘাটাঘাটি একটু করবেন, হ্যাঁ। এই যে লাইক আমি আপনাদেরকে বলে দিই কী দেখবেন। আপনারা দেখবেন, এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি, টারশিয়ারি কালার কি। এগুলো খুবই সিম্পল জিনিস, এগুলো খুবই ছোটো ছোটো ভিডিও হয়, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিডিওর মধ্যে আপনি এগুলো জানিয়ে যাবেন। তো এইটা একটু জানবেন বা কোন কালারটা কীভাবে কোন কালার মিক্সিং হয় সেই জিনিসগুলো আপনারা নিঃসন্দেহে জানবেন। ওকে, এরপর আচ্ছা আমি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছি, কন্ট্রাস্ট এই কনসেপ্টটাও আমি মিস করে গেছি। আচ্ছা, এরপর আমি কালার থিওরিটা নিয়ে আমি আপনাদেরকে যতটুকু দেওয়া সম্ভব দিলাম এবং এটার ফার্দার রিসোর্স আমি দিয়ে দিলাম কী করবেন, যে প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার, এগুলো কি এটা বুঝবেন, হ্যাঁ, এবং কালার রুলস আছে কিছু, হ্যাঁ। আমি আপনি লিখে দিন, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে। আই থিঙ্ক আচ্ছা প্রাইমারি, আচ্ছা আমি শর্টকাটে লিখি, প্রাইমারি, সেকেন্ডারি কালার, টারশিয়ারি, আই থিঙ্ক টারশিয়ারি, হ্যাঁ টারশিয়ারি, আচ্ছা আমি শর্টকাটে লিখি টারশিয়ারি কালার, এগুলো দেখবেন এবং কালার রুল, কালার সাইকোলজি, হ্যাঁ। এই জিনিসপত্রগুলো আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, হ্যাঁ। আর এই এক্সেলের ড্রয়িং, এর কী বলে, এক্সেলের ড্রয়িংয়ে আপনার করে, মানে আমার লেখা আমি যেটা লিখি ওটা অটো স্মুথ করার কারণে লেখাগুলো একটু ভাঙা এসে পড়ে। তো যাই হোক, এই কয়েকটা জিনিস একটু আপনারা নিজেরা ইউটিউবে ঘাটলে আপনারা কালার সম্পর্কিত আরও খুবই দারুণ জিনিস জানতে পারবেন, হ্যাঁ। তো আমি আপনাদেরকে রোড ম্যাপটা দিয়ে দিলাম। তো কালার থিওরি শেষ। ওকে, অ্যান্ড মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেছে, আরও অনেক কিছু ব্যাপার বাকি আছে, যেমন কম্পোজিশন। এই কম্পোজিশনের জিনিসটা হলো ফটোগ্রাফির সাথে একদম রিলেটেড, হ্যাঁ। যেমন আপনার অনেকে আছে যার ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া আছে, যেমন রুল অফ থার্ডের নাম শুনছে, রুল অফ থার্ড, হ্যাঁ, হ্যাঁ, এগুলোর নাম শুনছেন, রুল অফ থার্ড শুনছেন। তারপর কী বলে আপনাদেরকে আমি একটু এগুলো
আচ্ছা, ফটোগ্রাফি কম্পোজিশন লিখলেই হয়ে যাবে। আচ্ছা, ফটোগ্রাফি কম্পোজিশন, আই থিঙ্ক এখন মনে একটু বোরিং হয়ে যাবে ক্লাসটা, মানে বোরিং হয়ে যাচ্ছে অনেকেই, আই থিঙ্ক চলে যাওয়ার কথা না। বাহ, আচ্ছা, অনেক টাইপের এই যে ফটোগ্রাফি কম্পোজিশন আছে, এগুলো কিন্তু ভাই হাঁকাও হয়নি, হ্যাঁ, এগুলো নিঃসন্দেহে প্রত্যেকটার পেছনে, হ্যাঁ, এই যে প্রত্যেকটার পেছনে কিছু না কিছু এই ভালো একটা ছবি পেয়েছি, এটা দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই, কম্পোজিশন বুঝিতে পারবো ইমেজ। এগুলো আমরা নেক্সট ক্লাসে সব কিছুকে একসাথে করবো, কোনো সমস্যা নেই। ওকে, কম্পোজিশন দিয়ে কি বোঝায়, আমি আমার এলিমেন্টটাকে কোনটাকে কোথায় রাখবো, এটাকে এটা আমি বলতে পারি ওই যে আমি লেআউটিং এর সাথেও বলা যায় একসাথে আমরা করতে পারি। আচ্ছা, রুল অফ থার্ডটা আমি আপনাদেরকে বুঝি, এটা অনেকে হয়তো জানেন বা নাও জানলে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা খুব মজাদার একটা কনসেপ্ট, খুবই মজাদার একটা কনসেপ্ট। যারা মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন বা ক্যামেরা দিয়ে করবেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা সাইকোলজিটাকে আমি আপনাদেরকে বুঝাই, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিই। হ্যাঁ, আমাদের এই যে এইটা হলো রুল অফ থার্ড, হ্যাঁ, এই যে এটা আমরা নিয়ে আলোচনা করবো এখন, রুল অফ থার্ড। এটা কেন কাজ করে, কীভাবে কাজ করে, সেটা আগে আমি একটু বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। তো আমাদের চোখ কিন্তু এরকম করে দুইটা, মাঝখানে আমাদের নাক আসে, হ্যাঁ, খুবই বিশ্রী। আমি এত খারাপ আর্ট করি না, আমি কিন্তু কার্টুন আর্টিস্টও, তাই এইখানে আর কি আর্ট করা যায় না আর কি, এই জন্য আমি জাস্ট এভাবে করে দেখাচ্ছি। তো যাই হোক, আমাদের চোখে দেখবেন এইখানে একটা গ্যাপ আছে যেখানে নাক থাকে। সো আমাদের এইখানের যে মাঝখানের পোর্শনটা আছে, মানে মাঝখানে আমরা কিছু দেখি না, কিন্তু মাঝখানের যে পোর্শনটা আছে আমাদের কোনো ইমেজের, কোনো একটা ছবির মাঝখানের পোর্শনটা কিন্তু আমাদের ব্রেইন জেনারেটেড, এটা আপনারা হয়তো বা জানেন। এই আইটা, এই চোখটা আপনার কিছু ডাটা নেয়, এই আইটা কিছু ডাটা নেয়, এখানে মার্জ হয়ে এইটা আমাদের ব্রেন জেনারেট করে। এটা কিন্তু কিছুটা রিয়েল না, এটা কিন্তু কিছুটা ভার্চুয়াল একটা ইমেজ জেনারেট করে। অর্থাৎ এখানে রুল অফ থার্ডটা কেন কাজ করে, আমরা ছবিতে কোনো কিছুকে দেখবেন, এই যে এটা মনে করেন একটা ক্যামেরা, এটা আমি একটু জুম করি, এটা মনে করেন একটা ফ্রেম, একটা ছবির মাঝখানে দেখবেন অনেক সময় অনেক কিছু রাখলে সেই জিনিসটা সুন্দর লাগে না, সাইডে রাখলে বেশি সুন্দর লাগে, একটু সাইডে। কারণ এই জায়গাটা হলো আমাদের মেইনলি আমাদের ভার্চুয়ালি জেনারেটেড। সো এই জন্য এই রুল অফ থার্ডের আবিষ্কারটা ঘটছে। ওকে, সো আমরা কি করি, আমরা এই যে রুল অফ থার্ড যে এই যে ক্রস পয়েন্টগুলো আছে, এই 4টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার কোনো গ্রাফিক ডিজাইনে কোনো কিছু প্লেসমেন্ট করতে চান, মনে করেন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করবেন, হ্যাঁ, এইরকম সাইজ, এই সাইজের প্রোডাক্টটা রাখবেন কই, আপনি এই জায়গায় প্রোডাক্টটা রাখবেন। মনে করেন আপনি একটা ওই যে সিরামের কথা বলি, এখানে সিরামটা রাখলেন, এখানে সেটার ডিজাইনগুলো দিয়ে দিলেন। আমার যে ছবিটা ওটা কিন্তু রুল অফ থার্ড মেনটেন করে আমাদের ডিজাইনার বানাইছে। আমি যে দেখাচ্ছি, আই থিঙ্ক কই গেল, আমি যে কোথায় কি রাখছি, একটু ওয়েট, এই যে এখানে আছে। ওকে, এই যে এইখানে, এটা কিন্তু কিছুটা বলা যায়, কিছুটা রুল অফ থার্ড মেনটেন করে কিন্তু উনি বানাইছে। আমাকে কিন্তু এই যে এইটা বরাবর রাখছে, দেখেন আমাকে কিন্তু এই রুল অফ থার্ডে এই কে বলবো লাইনটা বরাবর রাখছে, অ্যান্ড মেইন লেখাটাকে এখানে রাখছে, মিডল পোর্শনে কিন্তু ম্যাক্সিমাম ফাঁকা, দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কানেক্ট করতে পারছি। অ্যান্ড এইটাও ওই দেখেন এই লাইনের সাথে মোটামুটি অ্যাটাচড, হ্যাঁ, এইটাও এই যে দেখছেন। আই থিঙ্ক আমি আপনাদেরকে রুল অফ থার্ডে ইউজ করবো, এমন না যে রুল অফ থার্ডে আপনার মেইন সাবজেক্টকে এই ক্রসেই রাখতে হবে। এই ক্রসে আপনি কী রাখবেন, আপনি যদি ফটোগ্রাফি করেন, এই ক্রসগুলোতে আইকে রাখা, মেইন সাবজেক্টটাকে, অর্থাৎ চোখ, একটা মানুষের পোর্ট্রেট তোলার সময় চোখগুলোকে আপনি এখানে রাখতে পারেন, চোখ, হ্যাঁ। বাট যদি দেখেন চোখ রাখার পর আপনার বেশি ব্ল্যাঙ্ক স্পেস দেখা যাচ্ছে, তখন আপনি তখন চাপায় তার বডিটাকে এখানে রাখতে পারেন। ওকে, সো মেইনলি আপনি প্রায়োরিটি দিবেন আগে এই কর্নারগুলোতে মেইন সাবজেক্ট রাখা। যদি ওটা কম্পোজিশনে না আসে, তাহলে আপনি কী করবেন, এই লাইনগুলোতে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি নেক্সট কী করবেন, এই লাইনগুলোতে সেই সাবজেক্টগুলোকে রাখার চেষ্টা করবেন। ওকে, তো আই থিঙ্ক আমি আপনাদেরকে এই কম্পোজিশনে এই থিওরিটা বুঝতে পারছি। তো এভাবে করে আপনি আপনার ডিজাইনও করতে পারেন, এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হোক। হ্যাঁ, আবার এখানে আছে গোল্ডেন সেকশন, এটাও সেম রুল অফ থার্ডের মতো, আপনি এই অনুযায়ী করতে পারেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইউজ হয় ওয়ার্ল্ড ওয়াইড, সবচেয়ে বেশি ইউজ হয় এই রুল অফ থার্ড। হ্যাঁ, এখানে আরও অনেক ধরনের কিছু আছে, আমি এত সব কিছু দেখাবো না, আমি জাস্ট 3টা জিনিস দেখাবো, তাহলেই হয়ে যাবে। 2টা রুলস, আর একটা হলো আপনার নিজের পার্সপেক্টিভের ব্যাপার, আপনাকে থিঙ্কিং করাবো আর কি ওইভাবে করে। সো এখানে একটা আছে গোল্ডেন রেশিও। হ্যাঁ, এই গোল্ডেন রেশিওটা কি, এটা খুব একটা দারুণ জিনিস, এটা একটা ম্যাথামেটিক্যাল টার্ম আছে, আর আমি ম্যাথের স্টুডেন্ট। সো আপনার যদি বলেন আমি ম্যাথামেটিক্যালি এটা প্রুফ করে দেখাইতে পারি, বাট দরকার নাই। তো এই গোল্ডেন রেশিওটা এখানে কি, আচ্ছা আমি একটু ম্যাথামেটিক্যাল বলি, যেটা হলো যে
এইট কি বলে না থাক, এত কমপ্লেক্স আপাতত না যে, কারণ গোল্ডেন রেশিওটা বুঝাইতে গেলে আমাদের কি বলে বলবো ম্যাথামেটিক্যাল টার্ম আসতে হবে, তো আমার নিজের কাছে প্যারা লাগতেছে আর কি। তো যাই হোক, তো গোল্ডেন রেশিওর ব্যাপারটা হলো কি, আপনার গোল্ডেন রেশিও যে এই স্পাইরালটা যেটা, সো এখন আপনি যখন কখন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করেন, ল্যান্ডস্কেপ মানে কোনো করেন কোনো একটা কি বলবো এটাকে, আপনি মনে হয় প্রকৃতির ছবি তুলছেন, প্রকৃতি, আপনার একটা দূরে একটা বট গাছ আছে, আপনি সেটাকে এই জায়গায় প্লেস করতে পারেন, এই জায়গায় প্লেস করতে পারেন, এই জায়গায়, এবং পরের সেকেন্ডারি সাবজেক্ট আপনি এখানে প্লেস করতে পারেন। এইটা মেনটেন করে আপনারা চাইলে গোল্ডেন রেশিও ইউজ করে আপনারা ছবিটা তুলতে পারেন। সো এই গোল্ডেন রেশিও সম্পর্কেও আপনারা ইউটিউবে কী বলবো অনেক ভিডিও পাবেন, এটাকে কীভাবে প্রপারলি ইউজ করবেন আপনারা দেখে নেবেন। ওকে, সো এবার আমি কারণ মেইনলি যেটা বলতে চাচ্ছি, আপনারা ফটোগ্রাফি বা কম্পোজিশনের ক্ষেত্রে, কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন, এটা আপনার তো ক্রিয়েটিভিটি, সম্পূর্ণ ক্রিয়েটিভিটি, রুলসের বাইরে থেকেও আপনার অনেক কিছু করতে হবে অনেক সময়। প্যাটার্ন খুঁজতে বলতে মনে করেন আপনি এক জায়গায় ঘুরতে গেছেন, ওখানে অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো বিল্ডিং আছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন আপনি এই যে এমন একটা জায়গায় ছবি তুলবেন যাতে ওই অনেকগুলো বিল্ডিং এমনভাবে আসে যে আপনার ছবিটা অনেক সুন্দর আছে। আপনি ট্রাই করবেন ওগুলোকে একটা মনে করেন প্যাটার্ন আকারে এভাবে করে শো করতে, এরকম করে যাতে এরকম করে একটা লাইন আর্ট করা যায়, বা যে কোনো জিওমেট্রিক্যাল শেপ দেওয়ার চেষ্টা করবেন, কাল্পনিক জিওমেট্রিক্যাল শেপ, হয় এটাকে আপনি এভাবে করে রাখার চেষ্টা করবেন, না হয় আপনি এভাবে করে আলাদা করবেন, কিংবা আপনি যে কোনোভাবে একটা জিওমেট্রিক্যাল শেপ যদি কল্পনা করতে পারেন, দেখবেন আপনি অনেক ক্রিয়েটিভ জিনিস পাবেন। এটা নট অনলি ফটোগ্রাফিতে, আপনি সব কিছুতে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি শিখালাম কি কম্পোজিশন। ওকে, আমি একদম ধরে দেখালাম কোনটা কোথায় প্লেসমেন্ট করতে হবে। ওকে, তো আশা করি কম্পোজিশন নিয়ে আপনারা টুকটাক বুঝতে পারছেন। আমি জানি এক ক্লাসে এত কিছু বোঝানো সম্ভব না, সো তাও আমি ট্রাই করছি অনেক কিছু আপনাদেরকে দেওয়ার। এখানে আরও যেগুলো আছে, এখানে আমি এই যে আমি আপনাকে এগুলো একটু আলোচনা বলি। আমি আপনাকে যেটা বললাম যে প্যাটার্ন খোঁজার চেষ্টা করবেন, এখানে ম্যাক্সিমামে রুল অফ থার্ড বাদে ম্যাক্সিমাম ওই প্যাটার্ন, নট অনলি রুল অফ থার্ড আর কি, রুল অফ থার্ড আর এই যে গোল্ডেন রেশিও, এটা কিন্তু গোল্ডেন রেশিওর একটা এই যে এটা কিন্তু গোল্ডেন রেশিওতে পড়ছে, এই যে এই দুটো গোল্ডেন রেশিও, অর্থাৎ রুল অফ থার্ড আর গোল্ডেন রেশিও, এইগুলো বাদে এইগুলো দেখবেন ম্যাক্সিমাম কিন্তু প্যাটার্নকে ফলো করছে, হ্যাঁ, বা জিওমেট্রিক শেপকে ফলো করে এগুলো বানাইছে। অর্থাৎ আপনি এই শেপ অনুযায়ী আপনি বিভিন্ন জায়গায় আপনার সাবজেক্টকে প্লেস করতে পারেন। হ্যাঁ, এই জিনিসটা কাল্পনিক, এটা আপনার একটু কল্পনার মাধ্যমে করতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি, এরপর আমাদের কোথায় যাবো, এরপর আমরা সামনের দিকে যাবো। আমরা যখন ফটোশপে কাজ করব তখন আমাদের কি বলে এই জিনিসগুলোকে আমরা আরও ক্লিয়ার করতে পারবো। মোটামুটি আমার ইউটিউব চ্যানেল নাম এমডি সাকিব হাসান। আমি রিসেন্টলি খুব দারুণ কিছু কন্টেন্ট আনবো। আমি পার্সোনাল মার্কেটিং করতে চাই। আই থিঙ্ক এটা মনে হয় লিগ্যাল না, এটা মনে করা উচিত না। যদি এটা হয়ে থাকে, আমাদের এখানে তো অনেকে আছে যারা আপনার ক্লাবের, যদি এটা হয়ে থাকে আই এম সরি। আই থিঙ্ক আমার মনে করা উচিত না। তাও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের ভিডিওটা আপনারা ওখানে পাবেন। আমি খুবই একজন হাম্বল পিপল, সো বা হাম্বল পার্সন, পিপল না বলে পার্সন বলে বেটার হবে আর কি, পার্সন। সো কি বলবো, আমার যদি এটা আপনাদের ক্লাবের জন্য খারাপ হয়ে থাকে তাহলে আমি সরি। অনেকে হইতে পারে কনফিডেন্সিয়াল অনেক কিছু থাকতে পারে যে এখানে এসে অন্য মানুষের মার্কেটিং, যদিও আমি নিজেই ক্লাস নিচ্ছি। সো যাই হোক, আর এখানে আমি বিজনেস রিলেটেড কিছু ভিডিও আসবে, ওই যে যেমন বললাম পোকাই ওকে একটু আগে দেখাইলাম না, ভুল করে হবে না ভুল, এই টাইপের একটা কনসেপ্ট। সো এই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। আচ্ছা, লেআউট জিনিসটা হলো আমরা কোথায় কোন জিনিসটাকে প্রপারলি প্লেসমেন্ট করবো, সেই জিনিসটা হলো লেআউট। এটা আমি অলরেডি আপনাদেরকে জ্ঞান দিয়ে দিছি আমার ওই আমার ছবি দেখে, কি বলে আমার ওই পোস্টারটা থেকে, যে লোগো সবসময় ম্যাক্সিমাম সময় এইখানে রাখতে হয়, এইসব জায়গায় লোগো রাখতে হয়, সাবজেক্ট হয় মিডলে রাখবেন আর রুল অফ থার্ড মেনটেন করে এই পাশে রাখবেন, না হয় আপনি ওখানে আপনি গোল্ডেন রেশিও মেনটেন করে এই সব জায়গায় আপনি রাখতে পারেন, এখানে টেক্সট রাখতে পারেন। হ্যাঁ, এই ধরনের জিনিসপত্র আমি অলরেডি বুঝে ফেলছি কোথায় কোন জিনিসটাকে প্লেসমেন্ট করবেন। হ্যাঁ, লেআউটিংটা আমি বুঝতে পারছি। এরপর আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো হোয়াইট স্পেস। এবার আপনি আচ্ছা, এবার আমি একটু কাজ করি, সেটা হলো না সে এখানেই থাকি। ভাবছিলাম একটু মানে ক্লান্ত হয়ে গেছে আর কি, গ্রাফিক্স ট্যাবলেটে আর্ট করতে আমি ভাবছিলাম ফেস ক্যাম চালু করবো, বাট থাক। সো এখন আমি
হোয়াইট স্পেস নিয়ে আপনাদের একটা মজার তথ্য ইনফরমেশন শেয়ার করি। হোয়াইট স্পেস কি আগে আমরা স্বভাবতই মনে করি যে একটা ডিজাইনে কিংবা যে কোনো কিছুতে আপনার লাইফের যে কোনো কিছুতে যত বেশি আমি ডাটা ঢুকাবো, যত বেশি এফোর্ট দেবো, যত বেশি জিনিসপত্র অ্যাড করবো, আই থিঙ্ক তত বেশি সুন্দর হবে। এটা কিন্তু একটা ভুল কনসেপ্ট। হ্যাঁ, আই থিঙ্ক অনেকেই মনে হয় এটাকে জানে যে আমি সব কিছু যদি বেশি কোনো কিছুতে ইনপুট করি তাহলেই সেই জিনিসটা সুন্দর হচ্ছে না। হ্যাঁ, আমাদের লাইফে, আমাদের জীবনে শুধুমাত্র আপনার কি বলে লাইফে শুধুমাত্র বিভিন্ন জিনিস দিয়ে আমি ভরে রাখলাম তাহলেই আপনার লাইফটা হ্যাপি হবে না। আপনার লাইফে অনেকটা সময় প্রয়োজন হলো হোয়াইট স্পেস। কীরকম? লাইক এজ আমরা সবাই এখন যা করি সব সোশ্যাল মিডিয়ার জন্য, সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য করি। অর্থাৎ ছবি তোলা থেকে শুরু করে মনে করেন আপনি রিলেশন করে একটা ছ্যাঁকা খাইলেন, হয়তো বা এটা ইনফর্মাল লাগতেছে বা এটা হয়তো আপনাদের ইতিহাসে যাচ্ছে না এই ধরনের উদাহরণ, বাট আই এম সরি, বোঝানোর সুবিধাতে এটা খুবই ভালো উদাহরণ। মনে করেন আপনি রিলেশনে গেলেন, আচ্ছা মনে করেন আপনি রিলেশনে গেলেন, বাট আপনি আপনার ব্রেকআপ হয়ে গেল, আপনি যে ডিপ্রেশনে চলে গেলেন। এখন বর্তমান যুগে এই ডিপ্রেশনটাও না ফেক হয়ে গেছে। ডিপ্রেশনে এবারে ছ্যাঁকা খাওয়ার পর পোলাপাইন কী করে, কোন গানটা আমি দিয়ে, কোন স্টোরিটা দিলে মানুষ বুঝবে আমি কষ্টে আছি, মানুষ বুঝবে আমি অনেক ডিপ্রেশনে আছি। আমাদের ম্যাক্সিমাম মানুষের সাথে এই ঘটনাটা প্রচুর বেশি ঘটতেছে বর্তমানে। আপনি রিলেট করতে পারবেন। আমরা যে কোনো কিছু করি, আমরা থিঙ্কিং করি কোন ছবিটা ফেসবুকে ভালো খাবে, কোন ছবিটা মানুষ করবে, কি বলে মানুষ পছন্দ করবে। আমাদের নিজস্ব ব্যক্তিত্ব বলতে আমরা সব কিছু হারায় ফেলতেছি। হ্যাঁ, আমরা যে রিয়েল মানুষটা আমরা সেটা প্রকাশ করতে এখন খুবই মানে কি অপারগ হয়ে যাচ্ছে। এটা আমিও ওইটা ফ্যামডমের পিছনে দরকার মানে ফেমের উপরে আমরা কি বলে ঝুঁকে পড়তেছে আর কি, তাই না? তো জিনিসটা আসলে এমন হওয়া উচিত না। ওকে, আপনার লাইফে একটা হোয়াইট স্পেস থাকা দরকার। কীরকম হোয়াইট স্পেস? সিম্পলি যদি বলি, আপনার লাইফে কিছু একটা সময় থাকবে যখন আপনি ব্ল্যাঙ্ক থাকবেন, আপনি ফোন, আপনার সব কিছু ছাড়া আপনি নিজে একটা নির্জন একটা প্লেসে বসে যাতে আপনি আধা ঘন্টা না, একটা দিনে আপনি যদি বসে থাকতে পারেন তাহলে মনে করেন না আপনি রাইট ট্র্যাকে আছেন। আপনি আপনার নিজেকে নিয়ে ভাবতেছেন, আপনার সোশ্যাল মিডিয়া থেকে আপনি দূরে আছেন এবং আপনার লাইফটা কি বলবো ভার্চুয়াল লাইফ না, এটা একটা রিয়েলিস্টিক লাইফ। আমরা কিন্তু পারি না ভাই রিয়েলিস্টিক। আপনি দেখবেন বাসায় আপনি ডোপামিন ডিটক্সের নাম তো অনেকেই শুনছে, যে আমরা অনেকের সময় অনেকে কী করে ডিটক্স কমানোর জন্য বা ডোপামিন কমানোর জন্য আমরা অনেক সেশন করি যে আমরা ফোন ধরবো না একদিন, ডিভাইস দেখবো না একদিন। বাট এই জিনিসটা কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। আপনি পারবেন কি একদিন ফোন না ধরে থাকতে? পারবেন না। তো এই জন্য আপনার ব্রেনটা না আসলে কি বলবো একদম একটা রোবোটিক ব্রেন হয়ে যাচ্ছে। আমরা রোবোটিক থিঙ্কিং করা মানে শুরু করতেছি। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা লাইফে একটু হোয়াইট স্পেস আনবেন। অর্থাৎ নিজেকে টাইম দিবেন, নিজেকে নিয়ে থিঙ্ক করবেন। ডিভাইস বাদ, সব কিছু বাদ। হ্যাঁ, এটা হয়তো আপনি একটা ট্যুরে আপনারা যে ট্যুরে যান, আপনারা তো পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনারা তো অনেক ট্যুরে যান। আপনারা এই কাজটা ওইখানে যা করতে পারেন, হোয়াইট স্পেসটা আপনারা নিতে পারেন। তো গ্রাফিক ডিজাইনের হোয়াইট স্পেসকে আমি আপনাকে যদি দেখাই, হ্যাঁ, এটা আমাদের এখানেই আছে। আমি এটা দিয়ে দেখাই। আমি এখান থেকেই দেখাই। আচ্ছা, আমার ছবিটাকে কি আমি সাইডে নিতে পারি? আই থিঙ্ক ওয়েট। আচ্ছা, আমি এখান থেকেই দেখাই। আমি ছোট করে ফেলছি এটাকে, কেন আমি অফ। ওকে, আই থিঙ্ক ওয়েট একটা সেকেন্ড। এই পাশে আসছে। আমি একটু একটা সেকেন্ড জাস্ট আমি আমার ছবিটাকে একটু আলাদা করি এখান থেকে, এখানে লিখি। হোয়াইট স্পেস এটা আপনার ডিজাইনকে সুন্দর দেখানোর জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হোয়াইট স্পেস এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি এই দেখেন এখানে যে ডিজাইনার এখানে যে ফাঁকা রাখছে, এগুলোকে এখানে যে ফাঁকা রাখছে সেটা কি এমনি রাখছে? এগুলোকে বলা হয় হোয়াইট স্পেস। আপনি সব কিছু জাস্ট মানে একদম ভরে দিলেই সেটা আপনার সুন্দর হবে না। আপনার অবশ্যই ডিজাইনে প্রপার হোয়াইট স্পেস থাকতে হবে, তাহলেই আপনার ডিজাইন সুন্দর লাগবে। নাহলে আপনি যদি সব জায়গায় হিজিবিজি দিয়ে ভরাই দিতেন তাহলে সেটা আপনার সুন্দর লাগবে না। সো আপনারা হোয়াইট স্পেস নিয়েও আলোচনা মানে একটু স্টাডি করতে পারেন। বাট আমি আপনাকে রেকমেন্ড করবো, দেখেন এই একটা স্ট্যান্ডার্ড আপনাদের একটা টেমপ্লেট দিয়ে দিই। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ধরার পর এখানে 4টা কোণা আছে, 4টা কর্নার আছে। আপনি ট্রাই করবেন 4টা কর্নারকে কোনোভাবে ফিল করতে, মানে কোনোভাবে ফিল করতে 4টা কর্নার যদি পরিপূর্ণ লাগে। আপনি যে সাবজেক্টকে মাঝখানে দেন, তার সাবজেক্টকে মাঝখানে দিয়ে এই পাশগুলোতে
এখন দেখেন সাবজেক্টকে আমি মাঝখানে দিলাম, মাঝখানে দেওয়ার পর আমি যদি এটা সিমেট্রিক শেপ আর্ট করি, সিমেট্রিক আর্ট করি, দেখেন আমি এখানে ডিরেক্ট একটা মাঝখান বরাবর আর্ট মানে একটা লাইন আর্ট করলাম। এইখানে যে পরিমাণ এলিমেন্ট রাখবেন এইখানেও ট্রাই করবেন ওই টাইপের, মানে ওই টাইপের না হলেও এখানেও কিছু এলিমেন্ট রাখার, তাহলে এই পাশে দুটো ব্যালেন্স হলো, এটাকে বলা হয় ব্যালেন্স, হ্যাঁ, গ্রাফিক্যাল ব্যালেন্স। আর বাকি সব জায়গায় হোয়াইট স্পেস থাকবেন, হ্যাঁ, এটা হলো এবার করে ব্যালেন্স করে। আবার যদি আপনি চান রুল অফ থার্ড মেনটেন করে এখানে আমার সাবজেক্টকে রাখবেন এইখানে, তাহলে তাহলে এই পাশে আপনি আপনার টেক্সটিং বা অন্য কিছু করবেন, আর বাকি সব আপনি জায়গায় হোয়াইট স্পেস রাখতে পারেন। হোয়াইট স্পেস যদি প্রপারলি রাখেন তাহলে সব দিকে রাখবেন। অর্থাৎ দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস বলা যায়, এই যে আমি বললাম চারদিকে যে আপনি গিয়ে রাখবেন কোনো কিছু এলিমেন্ট ভরাবেন, এখানে আপনি যদি চান চারদিকে আপনি হোয়াইট স্পেস রাখতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। বাট এই জিনিসটাকে ব্যালেন্স করে চারদিকে হোয়াইট স্পেস রেখে আমি এই দুইটা জায়গায় এলিমেন্ট বসালাম, এইটাও একটা সুন্দর মিনিমাল একটা ডিজাইন দেবে। তো আমি হোয়াইট স্পেস বলতে বুঝাইছি আপনার ডিজাইনের একটা কি বলে 50% ট্রাই করবেন, 40 to 50% সরি 30 to 50% মানে এরিয়া আপনার হোয়াইট স্পেস রাখার জন্য। ওকে, আরেকটা জিনিস আমি একটু মিসড আউট করে গেছি, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, দুইটা রুলসের কথা, সেটা কালার থিওরি রিলেটেড। সেটা হলো এই যে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার যখন আপনারা শিখবেন, শেখার পর একটা জিনিস আরও দুইটা জিনিস শিখবেন, সেটা হলো 30-70 এবং 30-70, 10-20-70 বা 80-20। এগুলো কি? এগুলো হলো আপনি যখন প্রাইমারি কালারটা দেখবেন, এই যে আপনি আপনার ডিজাইনে যে প্রাইমারি কালারটা রাখবেন, অর্থাৎ যদি পিঙ্ক কালার আমি রাখি আমার ডিজাইনে, আমার ওই ডিজাইনের 70% জায়গা জুড়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একদম সব জুড়ে আপনার ওই পিঙ্ক কালারটা থাকবে, আর 30% জুড়ে আমার ওইটার অন্যান্য কালার থাকতে পারে, ওটার একটা সেকেন্ডারি কালার থাকবে বা কমপ্লিমেন্ট কালার থাকবে। হ্যাঁ, এইভাবে করে যদি আপনার এই রুল মেনটেন করে যদি আপনার ডিজাইন করেন, একটা সাধারণ একটা জাস্ট লেখা যদি আপনি লেখেন, সেটাও আপনার সুন্দর লাগবে। কি বললাম, মানে এটা তো আর হিসাব করা যাবে না, জাস্ট আপনার চোখের দেখায় আর কি। 70% আপনি এক কালার রাখবেন, 30% অন্য কালার, কিংবা আপনি যদি 3 কালার ইউজ করেন, 3টা কালার ইউজ করেন, প্রাইমারি 3টা কালার যদি ইউজ করেন, তো আপনি 70% একটা কালার রাখবেন, 20% একটা কালার রাখবেন, দেন 10% একটা কালার রাখবেন, বা আপনি 80-20 করতে পারেন, হ্যাঁ। সো আমাদের যে ডিজাইনটা আছে আমাদের এখানেও কিন্তু এই রুলটা মেনটেন করা হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই কেন এই ডিজাইনটা সুন্দর লাগতেছে, নিঃসন্দেহে সুন্দর হয়েছে অনেক, হ্যাঁ। দেখেন আপনাদেরকে আমি একটু রুলটা দেখাই, এই রুলটা, হ্যাঁ, কালার রুলটা। এখানে লেআউটিং কম্পোজিশন আমি ব্যাখ্যা করা শেষ। এখন এইখানে দেখেন 70% জায়গা জুড়ে, 70% জায়গা জুড়ে একটু গ্রিনিশ একটা টন দেওয়া আছে 70% জায়গা জুড়ে। এরপর, হ্যাঁ, এরপর কি করছে, 20% জায়গা 20% জায়গায় হোয়াইট আছে বা লাইট কালার, এই যে এইখানে একটা হোয়াইট, এই যে আমার লেখাগুলো হোয়াইট, ওয়ার্কশপ হোয়াইট, ডিজাইন লাইফ হোয়াইট, হ্যাঁ, এটা একটা হোয়াইট। এবং এইখানে অন্যান্য এই যে এই টোনটা কি বলবো, এই টোনটাও আচ্ছা দাঁড়ান, এই টোনটাও সে কী করছে, কি 70-20 আর কি 10% থাকে না, 10%-এর ভিতরে উনি কি করছে, এখানে দুইটা টোন, আসলে এটা তো কি বল লোগো, তো এইখানে এই 10%-এর ভিতরে উনি আসলে এটা বাদই দিই, এটা তো একটা লোগো, এটা জাস্ট উপরে আসছে, এটা আসলে মেইন ডিজাইনের না, এটা আপনাদের ক্যারিয়ার আনলকটের লোগোটা এখানে প্লেস করছে, এটা তো ডিজাইনের মানে ডিজাইনটা না আর কি। তো এখানে 10% সে আমাদের এই কালারটাকে ইউজ করছে। সো আমরাও কিন্তু এখানে 70-20-10 রুল ইউজ করতে। তো আপনারা এইটা খুব কাজ, আপনারা যদি আজকে থেকে কোনো কিছু ডিজাইন করেন বা কোনো কিছু কালার করেন বা ড্রয়িং করেন, যাই করেন, আপনারা ট্রাই করবেন একটা কালার 70% রাখার বা 60% রাখার বা বেশি রাখার, আর একটা কালারকে কম রাখার, আরেকটা কালারকে একদম জাস্ট হাইলাইটিং পয়েন্টে দেওয়ার জন্য। ওকে, সো আমি এখানে একটু বলে রাখি কোন কালারটা কোথায়। 70% দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করবেন, 20% দিয়ে আপনার টেক্সটিং করবেন, 10% দিয়ে আপনি আপনার হাইলাইট করুন কোনো কিছুকে। ওকে, তো আশা করি আমি বুঝতে পারছি। হ্যাঁ, এখন লোকজন বলছে ভাই একটু পোস্টার বানিয়ে দেখাবেন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমি তো আজকে আমি আপনাদেরকে বেসিকগুলো দেখাইতে চাচ্ছি, কারণ এগুলো তো পরে বলা সম্ভব না। এগুলো কালকে আমরা একদম ফটোশপে বসে প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিস করবো। ওকে, জাস্ট কালকে সেশনটা থাকে। সো আমি তো আমাকে বললাম যে আজকে কনসেপচুয়াল বেসিকটা আমরা জানি, এগুলো কালকে সব কিছু একসাথে আপনার ব্রেনে গেঁথে যাবে। ওকে, কারণ
কম সময়ে শেখানোর জন্য এই মেথডের থেকে বেটার মেথড আমার কাছে আপাতত জানা নেই, যে 3 ক্লাসে আপনাদেরকে একটা ভালো জ্ঞান দেওয়ার জন্য। এইজন্য কিন্তু আমি এইসব কাজ করতেছি। ওকে? ওকে, এবার লাস্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো ফন্ট। ওকে, ফন্ট। আচ্ছা, ফন্ট, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, হ্যাঁ? আ আ আ আচ্ছা, আমি এটাকে একটু ইয়ে করি। টেক পোস্টার ডিজাইন। হুম? আচ্ছা, টেক রিলেটেড যে পোস্টার ডিজাইন আপনারা একটু ভালো মতো দেখবেন। হুম? এখানে টেক রিলেটেড যে পোস্টারগুলো আছে এখানে, হ্যাঁ? এখানে যেগুলো থাকবে এই যে এখানে, হ্যাঁ? আমি কয়েকটাকে একটা কাজ করি। লাস্ট কনসেপ্টগুলো বলার আগে কয়েকটা পোস্টারকে আমি কপি করে নেই। কপি ইমেজ, হ্যাঁ? আ আচ্ছা, আপনার সার্চ দিয়ে দেখেন, আমি জাস্ট দেখাচ্ছি। একটা জাস্ট দেখাচ্ছি। এইখানে আচ্ছা, এটার সাথে আমি আরেকটা দেখি। আরেকটা ছবি আনি আমি এখান থেকে। ফন্ট টাইপ লিখে। টাইপ, হ্যাঁ? ফন্ট টাইপ। আ আ আ আ আ এত কমপ্লেক্স এর দরকার নাই। হুম। হ্যাঁ, এই তো পাইছি আমরা। হুম, কপি ইমেজ। খুব দারুণ কয়েকটা জিনিস। এই দেখেন। আ এই যারা চলে গেছে তারা আই থিংক আরো একটা খুব বড় কনসেপ্ট মিস করবে। ওকে? তো দেখেন, আমি জাস্ট দেখাই আপনাদেরকে। আপনার কখনো টেক্সট আ আই থিংক বড়ভাবেই দেখা যাচ্ছে। ওয়েট। আচ্ছা, আপনারা কি কখনো দেখছিলেন কোনো টেক পোস্টারে আ এইরকম ফন্ট ইউজ করতে বা এইরকম ফন্ট ইউজ করতে? এগুলো কিন্তু করে না। এটা আসলে করে না। কেন করে না? এটা কি হাঁকাও করে না? না। দেখবেন এইসব টেক রিলেটেড যত পোস্টার আছে দেখলে এগুলাতে এরকম একদম কর্নার গুলো কাট থাকে। একদম কর্নার কাট থাকে এরকম। হ্যাঁ? বা একটু বোল্ড থাকে। হুম? আপনি হাজারটা দেখতে পারেন। হুম? আবার একটা কাজ করেন, ওয়েডিং পোস্টারে যাই একটু। ওয়েডিং পোস্টার। হ্যাঁ? ওয়েডিং পোস্টার ডিজাইনে যাই। হুম? এখানে দেখেন। হুম? তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি আ আ আ কোনটার জন্য কি ইউজ করবেন সেই কনসেপ্টটা আমি আপনাদেরকে বিল্ড করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, ওয়েডিং পোস্টার ডিজাইন এটাই ধরলাম নেই। আ হুম, এটাই নেই। আচ্ছা, ওয়েডিং পোস্টার আমি সরি, এখানে ওয়েডিং পোস্টার দেখাচ্ছি। দেখেন, ওয়েডিং পোস্টারের আ ওয়েডিং পোস্টার যে ফন্টগুলা, মেইন যে মেজর ফন্টগুলা, হ্যাঁ? মেজর টাইটেল ফন্টটা, এটার টাইটেল ফন্টটা দেখেন কিরকম, হ্যাঁ? এটার টাইটেল ফন্টটা কিরকম কাট, হ্যাঁ? পুরো কর্নারগুলো শার্প কর্নার। আর এগুলো কিরকম প্যাঁচানো। এটা কি এমনি আঁকা হইছে? না। ফন্টও আপনার ইমোশনটাকে আ কি বলে? ফন্টও আপনার ইমোশনের উপরে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে। বুঝতে পারছেন? তো আমি এবার আপনাকে সবটুকু সিম্পলিফাই করি জিনিসটাকে। দেখেন, এইখানে ফন্ট কয়েক ধরনের আছে, হ্যাঁ? আমরা এই ফন্ট কয়েক ধরনের সেটাকে পড়তে আমরা দেখব। যেমন সেন্স সেরিফ ফন্ট, হ্যাঁ? আ আ সেন্স সেরিফ ফন্ট, এই ফন্টটা দেখবেন, এইটা হলো কেমন? ওই যে এরিয়াল, পপিন্স এই ধরনের ফন্টগুলো এই টাইপের। এই ধরনের ফন্ট কোথায় ইউজ করা হয়? এই ধরনের ফন্টগুলো আপনি প্যারাগ্রাফে ইউজ করবেন। মডার্ন ডিজাইন ওয়েট। আমার টেবিলের ভিতরে আমার বিড়াল প্রচুর ডিস্টার্ব করতেছে। আই এম সরি। আচ্ছা, আ আ এখানে আ সেন্সরি ফোনগুলো আপনি কোথায়, আপনি যদি কোনো ডিজাইন করেন এমন যেটা আপনার টেক রিলেটেড বা মডার্ন টাইপের ডিজাইন, সেখানে আপনি সেন্সরি ফন্ট আছে। আপনি জাস্ট গুগলে লিখবেন বেস্ট সেন্সরি ফন্ট, যদি লেখেন তাহলে আপনি পেয়ে যাবেন। যেমন অনেক সেন্সরি ফন্ট আছে, যেমন পপিন্স আছে বললাম, এরিয়াল, এগুলো সব সেন্সরি ফন্ট। এগুলো কোথায় ইউজ করবেন? মডার্ন ডিজাইনের ক্ষেত্রে। সেরিফ ফন্ট কোথায় ইউজ করবেন? সেরিফ ফন্ট ইউজ করবেন আপনারা ওই যে যেমন আপনাদের কি বলে রিসার্চ পেপার, থিসিস, তারপর নিউজ পেপার, এইসব জায়গায় আপনারা সেরিফ ফন্ট ইউজ করবেন। এগুলোতে দেখেন, এগুলোতে প্রত্যেকটা কর্নার কিন্তু বের হয়ে আসে দেখেন। আপনার নিউজ পেপারে দেখবেন এই টাইপের ফন্ট ইউজ করা, টাইমস নিউ রোমান এই ধরনের ফন্ট ইউজ করা। নিউজ পেপারে কিন্তু এই ধরনের ফন্ট ইউজ করে না। ওকে? এগুলো কোনটা সেরিফ ফন্ট, যেটাতে দেখবেন কর্নার এরকম দেখবেন, কর্নার একটু করে বের হয়ে আসছে, এগুলো হলো সেরিফ ফন্ট। এরপর আছে হ্যান্ড রাইটিং করে, এগুলো হলো ফ্যান্সি ফন্ট। ফ্যান্সি ফন্ট আমি পরে আলোচনা করি, হ্যাঁ? ওকে? এগুলো মেজরলি এই ২ টা হলো ফন্টের টাইপ, হ্যাঁ? ও ও ও এই ২ টা হলো মেজর ফন্ট টাইপ। আরেকটা হলো, সেটা হলো স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ? স্ক্রিপ্ট ফন্ট কোনটা? এই যে হ্যান্ডরাইটিং, তারপর এই যে কার্ভ, তারপর এই যে ক্যালিগ্রাফি, এই ফন্টগুলোকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট। অর্থাৎ এগুলো এইরকম স্ট্যান্ডার্ড না। এগুলো বিভিন্ন হাতের মতো স্ক্রিপ্ট ফন্টের পার্ট হলো এগুলো। স্ক্রিপ্ট ফন্টের ভিতরে এই যে হ্যান্ডরাইটিংটা পড়ে, যেটা হাতের মতো, হাতে লেখার মতো দেখা যাবে ওই টাইপের ফন্ট। যেমন আমাদের এইখানে যে ফন্টগুলো, হ্যাঁ?
এই সফটওয়্যার যে ফন্টটা ইউজ করা হচ্ছে সেটা একটা স্ক্রিপ্ট ফন্ট। হ্যাঁ, তারপর এই যে কার্ভার ফন্ট এবং ক্যালিওগ্রাফি, কার্ভারই তো আই থিঙ্ক, হ্যাঁ ক্যালিওগ্রাফি ফন্ট, এগুলো কোথায়, যে ক্যালিওগ্রাফি ফন্ট আপনার কোথায় ইউজ করবেন, আপনি যদি ওয়েডিং বা রিলেশনশিপ এই ধরনের কিছু বুঝান বা এই ধরনের যদি কিছু করতে চান তখন আপনি ক্যালিওগ্রাফি ফন্ট ইউজ করবেন। ওকে, তারপর এই যে সেম টু সেম এই যে কার্ভার ফন্ট, সেম আপনার হ্যান্ড রাইটিং ফন্ট, এই সব জায়গায় আপনি ইউজ করতে পারেন। এরপরে যেগুলো আছে সেগুলো ফ্যান্সি ফন্ট যেগুলো আছে এগুলো পিক্সেল ফন্ট, এটা অনেক সময় আপনি ইউজ করতে পারেন। আপনার ডিজাইন সুন্দর টেক টাইপের জিনিসপত্র আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। ডিসপ্লে ফন্ট যেটা এখানে দেখাচ্ছে সেটা একটা স্যান্স সেরিফ ফন্টই, এইটা একটা স্যান্স সেরিফ ফন্টই, কারণ দেখেন এইটার যে টাইপ, এটা টাইপ জাস্ট এটা একটা বোল্ড। ওকে, আবার মোনো স্পেস ফন্ট এটাও একটা স্যান্স সেরিফ ফন্ট। হ্যাঁ, এই যে ব্ল্যাক, এই যে নাকি ব্ল্যাক লেটার ফন্ট, হ্যাঁ ব্ল্যাক লেটার ফন্ট এটা পড়ে গেছে আপনার শেরিফ ফন্টের ভিতরে, এটা একটা শেরিফ ফন্ট। তো আমি আপনাদের কথা বুঝাইতে পারলাম কি ফন্ট কোন ফন্ট কোথায় ইউজ করবে। এবার আমি আপনাদেরকে পুরো ক্লাসে একটা ওভারভিউ দেই, তাহলে আপনাদের সব কিছু যারা এই পর্যন্ত আসেন, অনেকজন ছিল, একটা পোস্টার বানিয়ে দেখাবে, হ্যাঁ বলছি অ্যান্সারটা। এবার আমি সব কিছু একটু কানেক্ট করি, আপনার ডিজাইন কীভাবে করবেন, যে কয়জন আছেন। সো আপনি আপনাদেরকে এখন কানেক্ট করি। তো ওয়ার্ক ফ্লোটা কি, আপনার একটা ডিজাইন, একটা ক্লায়েন্ট আপনাকে বলে আপনাকে ডিজাইন দিতে, আপনি প্রথমে ডিজাইনের কি তাকে জিজ্ঞেস করবেন কি টাইপের ডিজাইন, এটা আপনি বুঝলেন। হ্যাঁ, টার্গেট অডিয়েন্সকে সেটা আপনি জানলেন, কি টাইপের ডিজাইন জানলেন, তাদের কোম্পানি কি টাইপের কোম্পানি সেটা আপনি জানলেন। জানার পর এখন যে ডিজাইনটা দিল, হ্যাঁ ওই ডিজাইনেরটাকে আপনি প্রথমে গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনি কি দেখবেন ওইটাতে কি টাইপের কালার ইউজ করা হয় প্রথমে দেখবেন, এরপর দেখবেন কি টাইপের ফন্ট ইউজ করতে হয়েছে, এরপর দেখবেন ওটার লেআউটিংটা কীরকম হয়। এখন এখানে কথা আছে আপনার যে লেআউট বা কম্পোজিশন, হ্যাঁ এই জিনিসপত্রগুলো আবার কিন্তু ডিপেন্ড করে অনেক টাইপের উপরেও ডিপেন্ড করে অনেক, যেমন ওই যে ওয়েডিংয়ে, আমি যে ওয়েডিংয়ের পোস্টার দেখেন, ওয়েডিংয়ে ম্যাক্সিমাম পোস্টার দেখবেন মাঝখানে টাইপোগ্রাফি দেখা, মেইন টাইটেলটা মাঝখানে দেওয়া থাকে। হ্যাঁ, তো ও লেআউটিংটা কেমন ইউজ করে, এই তিনটা জিনিস আপনি আগে মাথায় নেবেন। এরপর আপনি ফটোশপ খুলবেন, এরপর ফটোশপ খুলে আপনি কালকে দেখতে পারবেন কি করব। ওকে, এটা হলো কালকে দেখতে পারবেন। এরপর আমরা ফটোশপ খুলে কালকে আমরা এই প্রসেসে উপর থেকে নিচ পর্যন্ত আমরা পোস্টার ডিজাইনও করব এবং আপনাদেরকে শিখিয়েও দেব। এখানে যে রিসোর্সেসগুলো লাগবে, আমি কোন ফন্ট গ্যালারি ইউজ করি, বাংলা কোন ফন্ট ইউজ করি, অ্যান্ড কোথা থেকে কালার টেমপ্লেট নেই, এটা কিন্তু আপনাদেরকে বলি না, এটা কালকের জন্য সব কিছু আজকে দিয়ে দিলে হবে না। কোথা থেকে আমি কালার, এই যে কালার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, আপনার কালার টেমপ্লেট বানানো আছে, আপনি কোথা থেকে কালার টেমপ্লেট ইউজ করি সেটা, অ্যান্ড এর সাথে আমি ফন্ট কোথায় এবং কোথা থেকে ইমেজ জেনারেট করি, কীভাবে ইমেজ নেই, হ্যাঁ এবং এআইকে আমরা কীভাবে প্রপারলি ইউজ করতে পারি ডিজাইনের ক্ষেত্রে। এআই কিন্তু ডিজাইনকে ধ্বংস করতেছে না, এআই আমাদের জন্য, ডিজাইনারদের জন্য একটা রেভলিউশন, আমাদের জন্য লাইফ সেভিয়ার। বুঝতে পারছেন, একে আমরা কীভাবে এই জিনিসপত্রগুলো আমরা আলোচনা অবশ্যই করব। ওকে, এখন আমি জাস্ট আপনাদের কাছে কয়েকটা কোশ্চেন নিতে চাই, আপনাদের যদি কোনো কিছু নিয়ে জানার থাকে আমাকে একটু বলবেন, আমি এই সেশনটা একটু মিস করে গেছি, এরপরে আমি শেষ করি। কারো কি কিছু জানার আছে কাইন্ডলি একটু কোশ্চেন করবেন, কাইন্ডলি। আমি তাহলে ধরে নেব কি কারো প্রবলেম? হ্যাঁ ভাই বলেন ভাই। আমি যে ফটোশপে যে ফটো ম্যানিপুলেশন করি, এটা কি ভাই গোল্ডেন রেশিও বা থার্ড এই টাইপের এগুলো মেইনটেইন করে ডিজাইন করতে হয় ম্যানিপুলেশনে? হ্যাঁ, এটা করলে তোমার একটা সিনেম্যাটিক ভাইবটা দেবে ভাইয়া। এটা যদি করো তো তুমি সিনেম্যাটিক ভাইব দেবে বা তুমি ওই রকম একটা ভাইব পাবা। উল্টাপাল্টা জায়গায় প্লেস করলে তো সুন্দর লাগতেছে না, তুমি করতে পারবা। আর তাছাড়াও গ্রাফিক ডিজাইন এগুলো অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। সো তুমি যদি মনে করো না আমি এগুলা রুল মেনটেন করবো না, কোনো অপরাধ নেই, তুমি যা মন চায় করতে পারো, বাট জিনিসটা যদি সুন্দর লাগে, এঙ্গেজিং লাগে, দ্যাটস অল রাইট, কোনো প্রবলেম নেই। ওকে, অ্যান্ড ফটোশপ অ্যান্ড ম্যানিপুলেশনের কথা বলো, খুব দারুণ একটা কথা বলছো। ফটোশপ ম্যানিপুলেশনের জন্য আমি খুব ভালো একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো কালকে। যারা ম্যানিপুলেশন যারা বোঝে না, আমি তাদেরকে স্ক্রিনটা শেয়ার করে আছে, তাহলে আমি তাদেরকে দেখাই ফটো ম্যানিপুলেশন জিনিসটা কি। হ্যাঁ, অনেকেই জানে না এটা, হ্যাঁ অনেকেই বুঝে না ম্যানিপুলেশন। দেখাও এই তো
এই জিনিস আর গ্রাফিক ডিজাইন টাইপে এগুলো আমার বলা লাগতো, আমি এটা মিস আউট করছি। হ্যাঁ, এগুলো হলো ফটো ম্যানিপুলেশন, অর্থাৎ যে জিনিসটা বাস্তবে এক্সিস্ট করে না সেটা আমি ফটোশপের মাধ্যমে ওইটাকে এক্সিস্ট করানো বা ওইটাকে তৈরি করা হলো ফটো ম্যানিপুলেশন। একটু সবাই কাইন্ডলি গুগলে সার্চ দিয়ে বাসায় দেখবেন যে ফটো ম্যানিপুলেশন জিনিসটা কি, খুবই খুবই দারুণ, খুবই খুবই দারুণ। এখানে কী কী কাজ লাগে, এখানে শ্যাডো নিয়ে কাজ করতে হয়, লাইটিং নিয়ে কাজ করতে হয়, কম্পোজিশন নিয়ে কাজ করতে হয়, খুবই খুবই দারুণ দারুণ জিনিস। হ্যাঁ, এই যে দেখছেন, আপনার কি মনে হয় ভাই কখনো সমুদ্র একটা লাইটের ভিতরে ঢুকতে পারে না? এটা সম্ভব না। সো এই জিনিসটা আমরা ফটো ম্যানিপুলেশনের মধ্যে করতে পারি। আর এটা বর্তমানে এআই খুবই সহজ করে দিছে। বাট এআই একটা এআই। আর মানুষ যেটা করে সেটা হলো ক্রিয়েটিভিটি। এই জিনিসটাকে আমাদের মানতে হবে। তো বিয়ের ভিডিও কখনো এআই করতে পারবে না। আপনার বিয়ের ভিডিওর জন্য একজন সিনেমাটোগ্রাফারই লাগবে যে আপনার বিয়েতে যায় ভিডিওটা করে দিবে। এআই ওটাকে জেনারেট করতে পারবে না। অর্থাৎ ক্রিয়েটিভিটি ইজ ক্রিয়েটিভিটি। ওকে? তো এআই যতই আসুক, ক্রিয়েটিভিটির যে দামটা, আর্টের যে দামটা সেটা সবসময় থাকবে। ওকে, রেকর্ডেড ক্লাস অবশ্যই পাবেন। আমি আপলোড করার পর আপনাদেরকে রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেবো। আমি দিব না, আমি মাইনুল ভাইকে বলবো যে আপনাদের দিয়ে দিতে, আশা করি পেয়ে যাবেন। অ্যান্ড আমার ওই যে আমি ইউটিউব লিঙ্কটা দিলাম, ওই লিঙ্কে যদি আপনারা যান, সাবস্ক্রাইব করলে করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। ওইখানেও আপনারা রেকর্ডেড ক্লাস পাবেন। ওকে, তো আর কোনো কোশ্চেন? আমি খুবই গর্বিত যে মোটামুটি ৩৪ জন পর্যন্ত এখন পর্যন্ত এখানে এক্সিস্ট করতেছে, মানে আছে। আমি এটা নিয়ে খুবই কি বলবো, আমার ভালো লাগতেছে আর কি জিনিসটা। সো আর কেউ কারো আই থিঙ্ক বলার কিছু নাই, বলা থাকলে বলে ফেলতো। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে টাইমটা কাটে আমার খুবই ভালো লাগছে। এখন সো গুড বাই। হাফসা আপু, এখন আপনি কথা বলতে পারেন।